আচ্ছা, আমাদের মূলত ক্লাস চলতেছে হচ্ছে আপনার অ্যাড নিয়ে, মেটা অ্যাডস নিয়ে। তো মেটা অ্যাডস এর ভিতরে আমরা মোটামুটি সবগুলাই দেখছি। ওইদিকে শুধু বাকি আছে হচ্ছে আমাদের অ্যাপ প্রমোশন আর সেলস। অ্যাপ প্রমোশন, জি, দাঁড়িয়ে ধৈর্য ধরেন। এদিকে হচ্ছে যে আপনার আহ, এখন যে জায়গাটা আছে আমরা সেলস সাইডে আছি। সেলস চালাতে গেলে সেলস আমরা চালাতে পারি না, কারণ হচ্ছে যে যদি আপনার ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি সেলস চালাতে পারবেন না। আর ওয়েবসাইট থাকলেও যে আপনি সেলস চালাতে পারবেন এরকম না। আপনার সেলস চালাতে গেলে ওয়েবসাইটে অবশ্যই কি করতে হবে, পিক্সেল, কনভার্সন এপিআই এগুলো ট্র্যাক করতে হবে, মানে ডাটা ট্র্যাক করে রাখতে হবে। যদি আপনি পিক্সেল কনভার্ট করা না থাকে, ক্যাটালগ রেডি করা না থাকে ওয়েবসাইটের ভিতরে, সেক্ষেত্রে আপনি অ্যাড চালাতে পারবেন না। কেন অ্যাড চালাতে পারবেন না? ফেসবুক চায় আপনি যখন সেলস এর চালাচ্ছেন তখন তা আপনার একদম পটেনশিয়াল কাস্টমার কাছে আপনার অ্যাডটা নিয়ে যাক, ওই যে অ্যাড চালাইতেছেন ওই অ্যাডের থেকে আপনি যেন একটা ভালো রেজাল্ট পান। তো আপনি যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, ধরে নিই আমার কোনো একটা ওয়েবসাইট আছে, আমার ধরেন আমার ওয়েবসাইটের নাম, ধরেন আমার ওয়েবসাইট, আমরা আজকে দেখবো যে কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করা যায়, কিভাবে কাজটা শিখবো আমরা। ধরেন এই একটা ওয়েবসাইট, এখন ধরেন এই ওয়েবসাইটে আমার প্রতি মাসে 2 লাখ ক্লায়েন্ট আসে বা 2 লাখ ট্রাফিক আছে, হ্যাঁ। এই 2 লাখ ট্রাফিকের ভিতরে অবশ্যই তারাই এই সাইটটাতে আসছে যারা আমার প্রোডাক্ট নিতে চায়। তারা কোনো না কোনো প্রোডাক্ট অবশ্যই দিয়ে ক্লিক করছে, তারা অ্যাড টু কার্ট করছে, তারা পারচেস করতে পারে, তারা ভিউ করতে পারে, কন্টেন্ট গুলো দেখতে পারে। এই যে কে আসলে দেখতেছে, কে অ্যাড টু কার্ট করতেছে, এই জিনিসগুলো যদি আমি আমার কাছে ইনফরমেশন থাকে, তাহলে আমি প্রতিটা পার্ট ধরে ধরে অ্যাড চালাতে পারবো সেলস এর। বুঝতে পারছেন? ধরেন যারা অ্যাড টু কার্ট করে গেছে কিন্তু কিনে নেই, তারা অ্যাড টু কার্টে তাদের যে আইডি আছে, প্রতিটা ইউজার আইডি থাকে, প্রতিটা মেইলের বা প্রতিটা ওয়েবসাইটের পিছনে প্রতিজনের জন্য একটা ইউজার আইডি থাকে। ওই ইউজার আইডির এগেনস্টে আপনি কি অ্যাড টু কার্ট করে রাখছেন ওইটা আমরা দেখতে পাই। বুঝতে পারছেন? তো ওই যে সিস্টেমটা আছে, ওই যে আপনি ধরেন আপনি অ্যাড টু কার্ট করে আসছেন আরং এর কোনো একটা জায়গাতে, আপনি অ্যাড টু কার্ট করে আসছেন, এখন আপনি ওই জিনিসটা পারচেস করতেছেন না। এখন আমি ওই ক্যাটাগরিতে, ধরেন আপনি একটা আরং এর শাড়ি, যে কোনো একটা শাড়ি আপনি বা পাঞ্জাবি আপনি একটা অ্যাড টু কার্ট করছেন, এখন আমি শাড়ির ক্যাটাগরিতে বা পাঞ্জাবির ক্যাটাগরিতে অ্যাড চালাবো, ঠিক আছে? কারণ আপনি যে অ্যাড টু কার্ট করে রাখছেন, আমি চাইছি যে যারা অ্যাড টু কার্ট করে রাখছে তাদেরকে আমি অ্যাডটা দেখাবো, যারা অ্যাড টু কার্ট করে না তাদেরকে আমি অ্যাড দেখাবো না। কারণ অ্যাড টু কার্ট যারা করে রাখছে তারা আমার মোর পটেনশিয়াল, ঠিক আছে? নতুন একটা পাঞ্জাবি সেল করার থেকে যারা ওই পাঞ্জাবিটারে অ্যাড টু কার্টে করে রাখছে তাদেরকে আমি অ্যাডটা দেখানো হচ্ছে আমার মোর পটেনশিয়াল, প্লাস আমি দিকে সেলসটা জেনারেট করা ইজি। কারণ আমি তারা বলতে পারবো যে আপনি অ্যাড টু কার্ট করে রাখছেন, আপনি এখন যেটা পারচেস করেন, যদি এখন পারচেস করেন এত পার্সেন্ট ডিসকাউন্ট, ঠিক আছে? উনি অ্যাড টু কার্ট যখন করে মানুষ তখন তার সাইকোলজিটা কি হয়, যে আমি এটা আপাতত অ্যাড টু কার্ট করে রাখি, যখন টাকা আসবে আমি এটা পারচেস করে নিই। বিষয়টা এরকম হয় না? আমরা তো সাইকোলজিটা এভাবেই কাজ করে। তো আপনি কি করবেন, আপনি ওনারে একটা কনভিনিয়েন্স দেন যে আপনি যদি এই ডেটের ভিতরে আপনি কিনেন, এই প্রোডাক্টটা যদি এই ডেটের ভিতরে কিনেন, তাহলে আপনি এত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন। আপনার টাকার টাকা সেভ হইলো, ওনার পারচেসটা হয়ে গেল। বুঝাতে পারছি? এতে কি হলো, এদিকে একটা সাইকোলজি আছে, এটা আপনারা বলা হয় যে মানি ম্যানেজমেন্ট সাইকোলজি। মানে আপনি ক্লায়েন্টের কি করলেন, ক্লায়েন্টের টাকা সেভ করলেন, আপনারও প্রোডাক্টটা সেল করে নিলেন। ক্লায়েন্ট কেন কিনে নেয়? ক্লায়েন্ট কিনে নেয় কারণ তার কাছে ওই অ্যামাউন্টটা বর্তমানে নাই, ঠিক আছে? কিন্তু উনি অ্যাড টু কার্ট করে রাখছে, আপনি জানেন সেইটাই জিনিস কিনতে চায়। এখন আপনি ওনারে কিনাবেন কিভাবে? ডিসকাউন্টটা দিয়ে। ডিসকাউন্ট দিলে কি হলো, ধরেন 2,000 টাকা ওনার সেভ হলো, প্রোডাক্টের দাম ধরেন 10,000 টাকা, আপনি 8,000 টাকা নিলেন, 2,000 টাকা ওনার সেভ করে দিলেন। বুঝতে পারছেন? এটার মানি সেভিং সাইকোলজি বলে। এখন এই যে আমরা ওয়েবসাইটে আসলাম, আসার পরে এদিকে দেখেন একটা আমার একটা এক্সটেনশন আছে, এটাতে আমরা ক্লিক করলে আমরা এটা হয়েছে মেটা পিক্সেল হেল্পার। আপনি এই জিনিসটা যখন আপনার ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে আপনি এক্সটেনশনটা অ্যাড করে রাখবেন, তখন আপনি যে সাইডে ঢুকবেন ওই সাইডে পিক্সেল আছে কি না ওইটা আপনারে ট্র্যাক করে দেখাবে, যে পিক্সেল থাকলেও কয়টা পিক্সেল আছে। বুঝতে পারছি? আপনি যে পেজে যাবেন ওই পেজে আপনার এটা ট্র্যাক করে দেখাবে যে ওই পেজে কি ইনফরমেশন কি কি আছে। এই যে পেজ ভিউ, এই যে আমি এখন একটা পেজে আসলাম, এই প্রথম যে হোম পেজটা আছে, আমি ওয়েবসাইটে ঢোকার পরে এটার যে ট্র্যাকটা হয় ট্র্যাকটা বলা হয় পেজ ভিউ, ঠিক আছে? এরপর ধরেন আমি এদিক থেকে কোনো একটা ক্যাটাগরিতে গেলাম, ধরেন টাকা ম্যানে যাই, যেহেতু আমরা এদিকে ইয়ে নিয়ে কাজ করতেছি, ধরেন টাকা ম্যানে গেলাম। টাকা ম্যান হচ্ছে মানে আরং এর যে ছেলেদের পার্ট চেঞ্জ পার্ট যেটা ওটার বলা হয় টাকা ম্যান। তো টাকা ম্যানে যদি আমরা যাই, ধরেন এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমি কিনতে চাই বা দেখতে চাই, তখন আমি এই ক্লিক করি না, এই যে ক্লিক করার যে প্রসিডিউরটা আছে এটার আমরা বলি ভিউ কন্টেন্ট। বুঝতে পারছি? প্রথমটা ছিল পেজ ভিউ, এরপর হচ্ছে ভিউ কন্টেন্ট। আচ্ছা, একটু বুঝেন, এটা হচ্ছে আমার ক্লাস, আমার একটা ওয়েবসাইটের ভিতরে আমি কাস্টমার জানি বলতেছি। এবার দেখেন এটা লোড নিতেছে, সাইটে লোড নিতেছে, টাকা ম্যানের থেকে কোন দিকে নিতেছে,
নেভি ব্লু পেইন্টেড স্লিম ফিট কটন সামথিং কিছু একটা। এবার দেখেন এদিকে কিন্তু পিক্সেলটা ফায়ার করছে, পিক্সেলটা যদি ফায়ার করে আমি যদি পিক্সেলে ক্লিক করি এখনো পিক্সেল অ্যাক্টিভ হয় নাই। দেখেন পেজ ভিউ হয়েছে, পেজ ভিউ হয়েছে, কন্টেন্ট ভিউ হয়েছে, দেখছেন ভিউ কন্টেন্ট আমার এদিকে কিন্তু পিক্সেল দুইটা আছে। দেখেন পিক্সেল আইডি কয়টা, এদিকে এদিকে একটা পিক্সেল আইডি, এই যে একটা পিক্সেল আইডি। এখন এদিকে দুইটা পিক্সেল কেন করছে তারা, তারা এদিকে দুইটা পিক্সেল করছে, একটা পিক্সেল একটা একটা মানে নিয়ম হচ্ছে যে একটা ওয়েবসাইটের জন্য একটা পিক্সেল থাকবে। কিন্তু বড় বড় যেসব ব্র্যান্ড গুলো আছে তারা কি করে দেখবেন, তারা ওয়েবসাইটের ভিতরে একাধিক পিক্সেল রাখে, মানে দুইটা রাখে, সর্বোচ্চ দুইটাই রাখে, তিনটা কেউ রাখে না, দুইটাই রাখে। কেন রাখে, ধরেন আপনার এই জায়গা থেকে ডাটা মিস ম্যাচ হয়েছে বা ডাটাটা মিস হয়েছে, এটা থেকে ডাটা মিস হইলো, এই জায়গা থেকে ডাটা মিস হবে না, মানে কেউ না কেউ কোনো না কোনো পিক্সেল আপনার ডাটা ট্র্যাক করবেই। আমরা এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দিয়ে জাস্ট ডাটা ট্র্যাক করি যে আপনি যে ওয়েবসাইটটাতে আসছেন, সবকিছু করছেন, কি কি করছেন না করছেন, কই খেয়েছেন, কোন ওয়েবসাইট কতক্ষণ স্ক্রল করছেন, কোন ওয়েবসাইটে কতক্ষণ ছিলেন, এই জিনিসগুলো এই সংখ্যাটার দ্বারা এই নাম্বারটা দ্বারা আমরা ট্র্যাক করে রাখি। বুঝতে পারছি? এই দেখেন এদিকে আমি ভিউ কন্টেন্টে যদি ক্লিক করি, আমি কিন্তু ভিউ কন্টেন্টে আছি, এখন আমি কন্টেন্ট দেখতেছি না, মানে একটা ছবি দেখতেছি না, আমি এই যে প্রোডাক্টটা দেখছি, এই ছবিটা এই প্রোডাক্টটা আমরা বলতেছি কি ভিউ কন্টেন্ট। এবার দেখেন এদিকে দেখেন ইউজার আইডি মানে কন্টেন্ট আইডি লেখা আছে, কন্টেন্ট নেম শো করলে আপনি দেখবেন যে কন্টেন্ট নেম এই যে নেভি ব্লু পেইন্টেড স্লিম ফিট কটন তাগা ম্যান টি শার্ট, এই দেখেন এটার সাথে নাম মিলছে, এটার সাথে নাম মিলছে না। এবার দেখেন প্রোডাক্ট বিডিটি, বিডিটিতে আছে, এটা টাকাতে লেখা আছে এই কারণে বিডিটি নিছে, ভ্যালু আছে 790 টাকা, 790.070 টাকা। এই যে এদিক থেকে সে কি করছে, এই ইনফরমেশন গুলো এদিকে থেকে নিয়ে নিছে। এখন এই জিনিসটা নিছে কোন দিক থেকে, এই জিনিসটা নিছে আপনার ডাটা লেয়ার থেকে। কারণ ডাটা লেয়ার জিনিসটা কি, এই জিনিসটা আমরা এদিকে বোঝার কোনো দরকার নেই, মানে আমরা যে প্রসিডিওরে পিক্সেলটা সেট আপ করবো ওই প্রসিডিওরে আপনার ডাটা লেয়ার বোঝার দরকার নেই। ডাটা লেয়ার হচ্ছে একটা জাভা স্ক্রিপ্ট কোড, ওই জাভা স্ক্রিপ্ট কোডের ভিতরে আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি যা যা ইনপুট দেন ওই কোডের ভিতরে সব ইমপ্লিমেন্ট হয়, ওই কোড থেকেই পিক্সেলের এই ইনফরমেশনগুলো নিয়ে নেয়। বুঝতে পারছি? তো ওই জিনিসগুলো আমাদের আপাতত দরকার নাই, কারণ আমরা একটা এক্সটেনশন বা প্লাগইন দিয়ে আমরা কাজটা করে ফেলবো। তো ওই জায়গা থেকে ওই জিনিসগুলো জানার দরকার নেই। যখন আপনারা যদি মনে করেন যে আপনারা চাইতেছেন পিক্সেল সেটআপটা কিভাবে করে ওই জিনিসটা জানার জন্য, মানে ম্যানুয়ালি ট্র্যাকিং করে ট্যাগ ম্যানেজার দিয়ে, তখন আমাদের ডাটা লেয়ার নিয়ে পড়ালেখা করতে হবে। বুঝতে পারছি? তো ওই জিনিসটা আপাতত দরকার নাই, আমরা আজকে ইজি প্রসিডিওরে কাজ শিখবো। ধরেন এই জায়গা থেকে আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, এই প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে, হ্যাঁ, এবার আমি কি করব, কাস্টমার বিহেভিয়ারে কি আছে এই জিনিসটা আমার পছন্দ হলে আমি কি করব, অ্যাড টু ব্যাগ। অ্যাড টু ব্যাগ মানে আরং এর অ্যাড টু ব্যাগ মানে হচ্ছে অ্যাড টু কার্ট। ঠিক আছে? এবার আমারে বলতেছে যে এদিকে চুজ করতে, আমার সাইজটা চুজ করতে, আমি কোন সাইজে নিব, ধরেন এম নিলাম আমি। এবার এদিকে আপনি যদি চান যে দুইটা নেবেন দুইটা নেন, তিনটা নিলে তিনটা নেন। এবার ধরেন অ্যাড টু ব্যাগ করেন, অ্যাড টু ব্যাগ করলে কি হইতেছে, এদিকে বলতেছে আপনি কোথায় যাবেন, কন্টিনিউ শপিং করবেন মানে আরো কিছু কিনবেন, নাকি আপনি অ্যাড টু কার্টে যাবেন মানে ব্যাগে যাবেন। তো ধরেন আমি গেলাম অ্যাড টু ব্যাগে, মানে অ্যাড টু কার্ট। আমি জাস্ট আপনারা বলেছি ইয়ে কি আছে জার্নিটা কি হইতেছে। এবার দেখেন আমার কই নিয়ে আসছে, চেক আউট পেজ। সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা যখন পিক্সেলের কাজ করবেন, যদি ইন ফিউচারে মনে হয় যে আমি ই কমার্স ট্র্যাকিং নিয়ে কাজ করব, তখন আপনার এই যে পাথগুলো আছে এই পাথগুলো জানতে হবে যে পাথগুলো কি কাজ করে। যেমন এদিকে কি লেখা আছে, arong.com, arong.com হচ্ছে ওটার মাদার ডোমেন, মেইন ডোমেনটা। এরপরে লেখা আছে চেক আউট পেজ, চেক আউট, এটা চেক আউটের কার্ট, চেক আউটে আছে ঠিক আছে, কিন্তু কার্ট পেজে আছে। এখন আমি চেক আউট করি না, 100% প্রপারলি চেক আউট হয়নি, এখন কার্টে আসি। এখন কার্ট থেকে যখন আমি এই জায়গাতে যখন আমি হয়ে গেল এটা কন্টিনিউ শপিং, এই দেখেন চেক আউট যখন বাটনটা ক্লিক করবো তখন আমি ধরেন চেক আউটে ক্লিক করলাম, চেক আউটে গেলে তখন আমার চেক আউট পেজে নিব। ঠিক আছে? এখন আমরা আছি অ্যাড টু কার্ট, এই দেখেন চেক আউট, এখন কি আর কার্ট কথাটা আছে, কার্ট কথাটা নাই, কারণ আমরা প্রপারলি চেক আউটে আছি। চেক আউট থেকে আমরা কি করি, চেক আউট থেকে আমরা পারচেসটা করি, নিচে দেখবেন পারচেস অপশন আছে। এদিকে আমার কি নেবে, এদিকে দেখেন আপনার ইমেল অ্যাড্রেস, নাম, অ্যাড্রেস, আপনার যত ইনফরমেশন আছে, মানে আপনার প্রোডাক্টটা আপনার পৌঁছে দিতে যত ইনফরমেশন লাগে ওই ইনফরমেশনটা আমরা নিব। এই গত ক্লাসে আপনারা দেখছেন যে আমরা একটা মানুষের মোবাইল নাম্বার, নাম, ইমেল অ্যাড্রেস এই তিনটা জিনিস যদি আমরা পাই তাহলে আমরা ওই মানুষের মানে ডাইনামিক্যালি টার্গেট করতে পারি। তো এইদিকে দেখেন আপনার কি কি নিতেছে, ইমেল নাম, ইমেল নিতেছে, আপনার নাম নিতেছে, ফার্স্ট নেম লাস্ট নেম নিতেছে, মোবাইল নাম্বার নিতেছে, স্টেট নিতেছে, আপনার কান্ট্রি নিতেছে, আপনার জিপ কোড নিতেছে, মানে মোটামুটি সবকিছুই নিয়ে নিতেছে। এখন দেখেন আপনি একটু যদি অ্যানালিটিক্যাল মাইন্ডে বা একটা মার্কেটিং মাইন্ডে চিন্তা করেন, আপনার কাছে একটা মানুষের ইমেল অ্যাড্রেস আছে, একটা মোবাইল নাম্বার আছে, একটা নাম আছে, আপনি ওরা কি বারবার টার্গেট করতে পারবেন না? এটা টার্গেট করা কোনো কঠিন কিছু, কোনো কঠিন কিছুই না। ওই জায়গাতে আপনার কি দিয়েছে, আরো এক্সট্রা দিয়েছে বাড়ির অ্যাড্রেস, কারণ আপনার হোম ডেলিভারি দিতে হবে, ওইটা হোম ডেলিভারি দিতে হলে আপনার বাড়ির অ্যাড্রেস অবশ্যই লাগবে। তো আপনি বাড়ির অ্যাড্রেসও পাইলেন, আপনি মোবাইল নাম্বারও পাইলেন, নাম, ইনফরমেশন যা আছে সবই পাইলেন। এটার আমরা কি বলি, এটার আমরা বলি মেটা ডাটা। এটার কি বলি আমরা, এই যে ইনফরমেশন গুলো দেয় মানুষ, যে ইনফরমেশন গুলো দিকে দিতেছে এটার আমরা কি বলি, মেটা ডাটা।
বুঝতে পারছি? মানে ছোট ছোট ডাটা, এই ছোট ছোট ডাটাগুলো যখন আমরা পিক্সেলের মাধ্যমে আমাদের ফেসবুকে পাঠাই, ইভেন্ট ম্যানেজারে পাঠাই, কিছুক্ষণ পরে দেখবেন কিভাবে কাজ করে এটা। যখন ইভেন্ট ম্যানেজার পাঠাই, ইভেন্ট ম্যানেজার কি করে, ফেসবুকের ব্যাক এন্ডে রিসার্চ করে যে এদিকে যে ইমেল অ্যাড্রেস দিল, এই ইমেল অ্যাড্রেসে কোনো ফেসবুক পেজ আছে কিনা বা ফেসবুক আইডি আছে কিনা, এদিকে যে মোবাইল নাম্বারটা নামটা দিল, এই নামের আন্ডারে কোনো নাম আছে কিনা, এদিকে যে মোবাইল নাম্বারটা দিল, এই মোবাইল নাম্বারের আন্ডারে কোনো ফেসবুক আইডি আছে কিনা। যদি আইডি থাকে তাহলে সে ধরে নিবে যে এই যে পার্সনটা আছে সে এই ওয়েবসাইট থেকে কিনছে, মানে হচ্ছে সে আড়ং-এ পছন্দ করে। তখন আড়ং-এর যে অ্যাড গুলো আছে তখন আবার তার সামনে দেওয়া শুরু করবে, মানে ইন ফিউচারের যে অ্যাড গুলো আছে তখন আবার তার সামনে দেওয়া শুরু করবে। বুঝতে পারছি? এবার দেখেন এদিক থেকে আমি যদি পারচেসটা ক্লিক করি, প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে আমার এদিকে ফায়ার হবে পারচেস। আমার এটা পছন্দ হয় না, আমি করতেছি না। ঠিক আছে? আপনার যখন পছন্দ হবে তখন আপনি করেন। বা আমি এখন কিছুক্ষণ পরে একটা সাইট বানাই দিব, তখন সাইট বানানো দেখাবো, তখন আপনারা দেখবেন যে আপনারা ওইদিকে পারচেস করতে পারতেছেন। ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। ধরেন এই জায়গাতে আমরা প্লেস অর্ডার করলে আমার অর্ডারটা প্লেস হয়ে যাবে। তো আমার এই যে প্লেস অর্ডার কত হবে? 950। এবার যদি আমরা একটু পিক্সেল হেল্পারটা অন করি, এই যে ইনিশিয়াল চেকআউট, এই যে পেজটা আছে, এই জায়গাটা আমরা কোন জায়গায় আছি? ইনিশিয়াল চেকআউটে আছি। তো ইনিশিয়াল চেকআউটে আপনি ক্লিক করেন, দেখেন ইনিশিয়াল চেকআউট আপনার সব ওপেন করেন, এদিকে তারা এত কোনো ডাটা রাখে নাই। তো আপনি ইনিশিয়াল চেকআউটে আপনি ডাইনামিক্যালি আপনি ডাটা দেখতেই পারেন, কোনো সমস্যা নেই। যেমন দেন এদিকে কিছুক্ষণ আগে আমরা দেখতেছিলাম কি, এই যে 92 যে কোডটা ছিল, এই 92 কোডটা ইনফরমেশন দিতেছিল সামনের পেজগুলোতে। কিন্তু এই পেজটাতে এসে আমরা যখন ইনিশিয়াল চেকআউটে আসতেছি, তখন কিন্তু আমার উপরের যে কোডটা আছে, 72-এর যে কোডটা আছে, এই 72-এর কোডটা আমার ইনফরমেশন দিতেছে যে এই ডাটা, এই পেজে কি কি ডাটা আছে। তাহলে ডাটা লেয়ার ট্র্যাক করতেছে কি, এই পিক্সেলটা। এখন ধরেন এই পিক্সেলটা যদি এই পিক্সেলটাই ট্র্যাক করে রাখতো তারা, শুধু এই 92 যে পিক্সেলটা আছে এটা যদি ট্র্যাক করে রাখতো, তাহলে কিন্তু এই পেজের ডাটা তারা পাইতো না, কারণ সে এই যে পিক্সেলটা আছে তারা এই পেজের ডাটা পাইতেছে না। বুঝতে পারছেন? এখন ডাটাটা পাইতেছে কে? উপরের যে পিক্সেলটা আছে, এই যে 72-এর যে পিক্সেলটা আছে, এই 72-এর পিক্সেলটা ডাটা পাইতেছে। এখন আপনি কি বুঝতে পারছেন যে তারা কেন দুইটা পিক্সেল একসাথে ইন্টিগ্রেট করে রাখছে? মানে একটাতে মিস হলে আরেকটাতে দিব, একটা মিস যদি করে আরেকটা পিক্সেল ঠিকই ডাটা ট্র্যাক করে নিবে। বুঝতে পারছি? মানে তারা চ্যানেল করে রাখছে কিন্তু ফানেলিং এক জায়গাতেই আছে, আপনার ডাটা এক জায়গাতেই যাবে। বিজনেস ম্যানেজার একটাই আছে, কিন্তু ডাটা যাওয়ার রাস্তা করে রাখছে দুইটা, এক রাস্তা দিয়ে না গেলে আরেক রাস্তা দিয়ে ডাটা যাবে। বুঝতে পারছি? যাতে ডাটা মিসম্যাচ না হয়। আমার কথা কি বুঝতে পারছেন? কঠিন লাগতেছে? আচ্ছা, এই পুরো প্রসিডিওরটা বুঝছেন? এই যখন আমরা প্লেস অর্ডারে ক্লিক করি আমরা বলি যে 100% কাস্টমার জার্নি শেষ। আপনার কাস্টমার জার্নি শুরু হয় আপনার ওয়েবসাইটে ঢুকে, ওয়েবসাইটের শেষ করে পারচেস করে যখন বাইরে হয়ে যান, তখন আমরা বলি যে 100% কাস্টমার জার্নি শেষ। এটা আমরা পুরোটারে বলি কাস্টমার জার্নি, একটা ওয়েবসাইটে কাস্টমার জার্নি। সে প্রথমে পেজ ভিউ করবে, এরপরে ভিউ কন্টেন্ট করবে, এরপর অ্যাড টু কার্ট করবে, এরপরে চেক আউট করবে, এরপরে ইনিশিয়াল চেক আউট করবে, ইনিশিয়াল চেক আউট করে পারচেস করে শেষ। তার সেল হয়ে গেছে, তার পারচেস হয়ে গেছে আর আমাদের সেল হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, এই বিজনেস ম্যানেজারের সাথে তো সবাই চিনেনি। এদিকে থেকে আমরা সেটিংসে যাব, সেটিংসেও যেতে পারি বা ইভেন্ট ম্যানেজার যেদিকে আপনি এদিকে ইচ্ছা ওইদিকে যেতে পারেন, কোনো সমস্যা নেই। অল টুলস থেকে আহ একটু ওয়েট করেন। হোয়ার ইজ মাই কোড? লোড নেন কেন? এই সময় তাদের ফাইজলামি করতে মন চায়।
বাদ দেন, এই বিজনেস ম্যানেজার থেকে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এদিক থেকে হচ্ছে অল টুলসে আসবেন, অল টুলস থেকে এসে আপনাদের যাবে, যেতে হবে হচ্ছে ইভেন্ট ম্যানেজারে। ইভেন্ট ম্যানেজারের ভিতরে কি যাবেন, ইভেন্ট ম্যানেজারে কেন যাবেন, আপনার যত রকমের ডাটা আছে, এক্সটার্নাল ডাটা, এক্সটার্নাল ডাটা বলতে এরকম না যে শুধু ওয়েবসাইট ডাটা, এরকম যদি হয় যে আপনার একটা স্বপ্নের মতো আউটলেট আছে, এটা একটা সিআরএম আছে, সিআরএম এটা যাচ্ছেন আপনি ফেসবুকে যান, এই যে যত রকমের ডাটা আছে, ইন্টারনাল এক্সটার্নাল যত রকমের ডাটা আছে, এই ডাটা যত কিছু আছে সবসময় আমরা কোন জায়গায় দিই, এটারে ইভেন্ট ম্যানেজারের ভিতরে। এই ইভেন্ট ম্যানেজারের ভিতরে যখন আমরা ডাটাগুলোরে পাস করে দিই, ডাটা যখন পাস করি, ওই ইভেন্ট ম্যানেজার ডাটাগুলো কি করে, ভিতরে অ্যানালাইসিস করে যে ওই যে ডাটাগুলো পাইছি, ওই ডাটাগুলোর আন্ডারে ফেসবুকে কোনো প্রোফাইল আছে কিনা। যদি ফেসবুক প্রোফাইল থাকে তাহলে ওই অনুযায়ী ফেসবুক প্রোফাইলে ফেসবুকের অ্যাডগুলো দেখানো শুরু করে, বা আপনি যে অ্যাডটা চালাইতেছেন বা আপনি যে রিটার্গেট করতেছেন বা অডিয়েন্স বানাইতেছেন, ওই অডিয়েন্স সিগমেন্টেও সে কি করতে পারে, ওই সিগমেন্টেশন করে করে আপনার কাজগুলো করতে পারে। এটা পুরোপুরি করে কোন জায়গা থেকে, আমাদের এই ইভেন্ট ম্যানেজার থেকে। এবার ইভেন্ট ম্যানেজারে আইসা আপনি কি করবেন, এই ডাটা সোর্সে আসবেন, ইভেন্ট ম্যানেজারে ঢুকে ইভেন্ট ম্যানেজার থেকে ডাটা সোর্সে আসবেন। নেট $10 আরো পয়সা। এই জায়গাটার সাথে সবাই পরিচিত আছেন, এতক্ষণে এসে পড়লো। এই জায়গার সবার সাথে সবাই পরিচিত আছেন, সেটিংস পার্ট। এটা সেটিংস পার্টে এসে আপনারা কোথায় যাবেন, ডাটা সোর্সে। ডাটা সোর্স থেকে কই যাবেন, অ্যাডস অ্যাড ডাটা সেটে। আর এই যে দেখেন এদিকে উপরে লেখা আছে পিক্সেল, হ্যাঁ, এই পিক্সেলে আগে আমরা করতাম যে এই দিক থেকে পিক্সেলটা বানাইতাম, কিন্তু এখন আপনি যদি এদিকে ক্লিক করেন তখন আপনারা বলবে কি আপনি ডাটা সেটে যান, মানে ফেসবুকে এই জিনিসটা কি করছে, এই পিক্সেলের জিনিসটাই ডাটা সেটে এনে ঢুকিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন তো, এই পিক্সেলের জায়গাতে যায় কোনো কাজ নাই, আপনার যাইতে হবে সরাসরি কই, ডাটা সেটে। ডাটা সেটে গিয়ে কি করবেন, অ্যাডে যাবেন। অ্যাডে গেলে দেখবেন যে আপনার ওইদিকে বলবে যে আপনার ইনফরমেশন দিয়ে সেট করার জন্য, এদিকে বলছে আপনার নাম দেওয়ার জন্য, যে আপনি ডাটা সেটটা বানাবেন, এটা কি ধরনের ডাটা সেট বানাবেন, একটা সাইটের নাম বলেন, যে সাইটটা আমরা ওয়েবসাইট বানাবো, ধরেন সিআইটিআই ক্রিয়েট। দেন আপনারা কই রিডাইরেক্ট করতেছে, ইভেন্ট ম্যানেজার। ছিলাম কই, বিজনেস ম্যানেজার, রিডাইরেক্ট করতেছে ইভেন্ট ম্যানেজার। বুঝতে পারছেন, এই দেখেন ডাটা সোর্সে নিয়ে আসছে, কিছুক্ষণ আগে কিন্তু এদিকে কোনো ডাটা সোর্স ছিল না, ডাটা সোর্সটা আমরা বানাই আসছি হচ্ছে ডাটা সেট থেকে। ডাটা সেটের যে আইডিটা আছে, এই যে আইডিটা দেখতেছেন, কিছুক্ষণ আগে আমি আরং আইডি দেখাইছি, এই আইডিটাই হচ্ছে এই আইডি, ডাটা সেট আইডি, ঠিক আছে, মানে যে ডাটা ট্র্যাক করে। নেট স্লো থাকলে ভাই ক্লাস করে আমি বিরক্ত লাগে। এবার দেখেন আমি কিন্তু কি করলাম, একটা পিক্সেল ক্রিয়েট করলাম এদিকে, এখন আমার কি লাগবে, একটা ওয়েবসাইট লাগবে।
কারণ ওয়েবসাইট কি আমরা চাইলেই বানাইতে পারি? চাইলে তো আর বানাইতে পারি না। একটা ওয়েবসাইট বানাইতে গেলে 30-40 হাজার 1-1.5 লাখ টাকা লাগে। তো আমরা কি করব এখন? আমরা ইজিলি একটা ওয়েবসাইট বানায় নিব Panther.io থেকে। এটা সবাই চিনেন Panther.io? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা তো ডোমেন হোস্টিং লাগে। আমাদের ওয়েবসাইট করতে হলে কি লাগে? ডোমেন হোস্টিং লাগে। ডোমেন হচ্ছে যে যেদিকে আপনার নামটা মানে আপনার ওয়েবসাইটের নামটা হচ্ছে ডোমেন, আর হোস্টিং হচ্ছে আপনার যে ইনফরমেশন আছে। যেমন এদিকের যে যত ডিজাইন দেখছেন, এই ডিজাইনগুলো যে জায়গায় স্টোর করা হয়েছে ওটার আমরা বলতেছি হোস্টিং। হোস্টিং আমরা এই ডিজাইনগুলো, লেখাগুলো, টেক্সটগুলো, ফন্টগুলো যা আছে সবকিছু আমরা ওইদিকে হোস্ট করছি, স্টোর করে রাখছি। এখন আমাদের একটা ওয়েবসাইট করতে হলে কি হয়? একটা ডোমেন লাগে, আর এই ডোমেনের ভিতরে যা যা কিছু আছে এই সব কিছু রাখার জন্য একটা হোস্টিং লাগে। আর ডোমেন হোস্টিং নেওয়ার জন্য এই ওয়েবসাইটটা যেটা আছে এটা হচ্ছে আপনার ফ্রিতে ডোমেন হোস্টিং দেয়। ফ্রিতে ডোমেন হোস্টিং দেয়, প্লাস আপনি ওইটার ভিতরে একটা ওয়ার্ডপ্রেস বা ড্রিপল এর আপনি একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যার মাধ্যমে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা ওয়েবসাইট বানাতে পারেন। বুঝতে পারছি? যখন আমরা ওই এসইও ক্লাসের দিকে যাব তখন ওই জিনিসগুলো আমরা দেখাই দিব। এখন আপাতত এগুলো জানার দরকার নাই, যে আমরা ওয়েবসাইট বানাইছি জাস্ট দেখে দেখে বানাই নিবেন। বুঝতে পারছেন? এই গেট স্টার্ট করলাম। গেট স্টার্ট করার পরে আপনার এদিকে বলবো যে আপনার মেইল আইডি দিয়ে লগইন করার জন্য। আমার মেইল আইডি চাই নাই, কারণ এদিকে আমার একটা অলরেডি অ্যাকাউন্ট আছে। আপনার যখন থাকবে না তখন অ্যাকাউন্ট করে নিয়েন। জাস্ট মেইল আইডি দিয়ে ক্লিক করবেন, এই জায়গায় নিয়ে চলে আসবে। এবার হচ্ছে ক্রিয়েট নিউ সাইট। আমার দুইটা সাইট আমি ফ্রিতে বানাইতে পারবো। একটা সাইট করা আছে, আরেকটা সাইট আমি করবো। ঠিক আছে? ধরেন ক্রিয়েট নিউ সাইটে গেলাম। যাওয়ার পরে আমি কোন ধরনের সিএমএস ইউজ করব, ক্রিয়েট আ সাইট, কোন ধরনের সাইট আমি ক্রিয়েট করব? ওয়ার্ডপ্রেস করব, ড্রিপল করব, ফ্রন্ট এন্ডের সাইট দিয়ে আমি কোনো একটা কিছু করব। তো আমি এত কিছু চাইতেছি না, আমি ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস যেতেছি। ওয়ার্ডপ্রেসও আপনার সাইট বানাইতে হবে না, কেমনে বানাইতে হবে দেখা যাচ্ছে আমি সবকিছু। আরেকটা জিনিস বলে রাখি, এই প্যান্থিয়নে যখন কাজ করবেন এটা একটা ফ্রি সাইট, তো মানে ফ্রি ডোমেন হোস্টিং দেয়। তাদের একটু ডোমেন বা হোস্টিং এর স্পিডটাও কম থাকে, হোস্টিং স্পিড কম থাকে। ঠিক আছে? স্লো কাজ করে। তো স্লো কাজ করলেও আপনি যেহেতু ইনিশিয়ালি আপনি কোনো খরচ করতেছেন না, ওই জায়গা থেকে আপনি ইনিশিয়ালি স্লো কাজ করলেও আপনি এই জিনিসটাতে কাজ করেন প্র্যাকটিস পারপাস। ধরেন এদিকে আমি কি দিলাম, এদিকে আমি ডোমেনটা দিলাম। এখন জাস্ট এদিকে শুধু নাম দিবেন, আপনার ওয়েবসাইটটা কি নামে হবে। ধরেন আপনার নাম হচ্ছে ফারুক, আর আপনি দিলেন ফারুক, পুরো নাম কি? ওমর ফারুক। আচ্ছা, আপনার তো কঠিন নাম, ওমর ফারুক। ঠিক আছে? কারণ আপনি জাস্ট ওমর ফারুক দিয়ে দিবেন, আর কিছু করার দরকার নেই। এদিকে দেখেন আপনার সাইটের নাম আছে https://tif হাইফেন আপনার নাম থাকবে, এরপর pantheon.io। ঠিক আছে? এখন এরকম যে থাকলো, আপনি এই যে https এটার মানে বুঝেন? https মানে বুঝেন? না বুঝলে না কোন মুখ বন্ধ করে বসে দেখেন না। https মানে বুঝেন? বুঝেন না? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। মানে আমার যে ডাটাগুলো লোড হয়েছে, যে টেক্সটের যে হাইপার ট্রান্সফার ট্রান্সমিশনের মধ্যে প্রোটোকল, যে প্রোটোকল মেনটেন করে আমার ল্যাপটপের ভিতরে ডাটা ট্রান্সফার হয়েছে ওইটার আমরা বলছি এইচটিটিপি। আর এই যে এস লেখা আছে, এই এস এর মানে হচ্ছে সিকিউর। আপনার ওয়েবসাইটের ভিতরে যদি এসএসএল থাকে সেক্ষেত্রে এস থাকবে, যদি এসএসএল না থাকে তাহলে এইচটিটিপির সাথে এস থাকবে না। ভিডিওটা ক্লিয়ার? যদি কোনো ওয়েবসাইটের ভিতরে যা দেখতেছেন যে আপনি শুধু এইচটিটিপি আছে, মানে হচ্ছে ওইটার ভিতরে এসএসএল নাই। ওই সাইটে ওই ওয়েবসাইটে ঢুকলে আপনার ভাইরাস অ্যাটাক করতে পারে, বা আপনার ইনফরমেশন নিয়ে যেতে পারে তারা। ওইদিকে এসএসএল এর কোনো ধরনের ইয়ে নেই। যদি এসএসএল থাকে তাহলে আপনি আরামসে ওই ওয়েবসাইটে ঢুকতে পারেন। এর মানে এই না যে এসএসএল থাকবে মানে আপনার ভাইরাস অ্যাটাক করবে না। এসএসএল থাকলেও আপনার ভাইরাস অ্যাটাক করতেই পারে। বুঝতে পারছেন? কিন্তু এসএসএল থাকলে ওইটাতে সম্ভাবনা বেশি যে করবে না। তো ওইটা হচ্ছে আপনার একটা সুরক্ষা কবচের মতো, একটা ফায়ারওয়াল ক্রিয়েট করে দেয় ওয়েবসাইট আর কাস্টমারের ভিতরে বা ভিজিটরের ভিতরে। বুঝতে পারছি? মানে ফায়ারওয়ালটা এরকম হয় যে ওই সাইডে যদি ভাইরাস থাকেও ওই ওয়ালটা সে ব্রেক করে আপনার কাছে আসতে পারে না। এসএসএল এরকম ভাবে কাজ করে। তো আমরা এটা দিলাম সিআইটিআই কুম দিলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিলে যদি এই ওয়েবসাইটের ভিতরে মানে এই ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকে তাহলে আমাদের দিবে, আদারওয়াইজ দিবে না। এবারে দিকে দেখতে পাচ্ছেন রিজিয়ন আছে, আমি ক্লিক করে ফেলছি। এদিকে এটা হচ্ছে সার্ভার, আপনি কোন সার্ভারটা নিতে চাইছেন। আমাদের আশেপাশে কোনো সার্ভার নাই, সব হচ্ছে বাইরের দিকের ইউরোপিয়ান সার্ভার সব। এই যেহেতু ইউরোপিয়ান সার্ভার, আপনার যখন ডোমেন হোস্টিং কিনবেন কোনো সময় ক্লায়েন্টের জন্য কিনেন বা নিজের জন্য কিনেন, ডোমেন হোস্টিং সবসময় কিনবেন আপনার কাছাকাছি যে সার্ভারটা আছে। ধরেন আমি বর্তমানে বাংলাদেশে আছি, আমি কোন দিক থেকে সার্ভার নিতে পারি? ইন্ডিয়ান সার্ভার ইউজ করতে পারি, বা ধরেন সিঙ্গাপুর সার্ভার ইউজ করতে পারি। এগুলো আমার কাছাকাছি সার্ভার। কিন্তু আপনি যদি ইউরোপিয়ান সার্ভার নেন তখন কি হবে? ধরেন আপনি ওয়েবসাইটের ভিতরে ঢুকছেন, এখন আপনার ওয়েবসাইটে ঢোকার পরে আপনার ডিএনএস কাজ করে। এই যে আমি এদিকে ধরেন কোনো একটা সাইটের নাম লিখলাম কন্ট্রোল টি দিয়ে, ধরেন আমি লিখলাম যে বিদেশি কোনো একটা সাইট অ্যামাজন, ধরেন অ্যামাজন লিখলাম। অ্যামাজন লেখার পরে আমি এদিকে অ্যামাজনের সিলেক্ট করলাম। অ্যামাজন সিলেক্ট করলে এই যে অ্যামাজনের সাইটটা আসলো না, অ্যামাজনের যে ইন্টারন্যাশনাল সাইট, তারা তাদের যে সার্ভারগুলো আছে সব দেশের আশেপাশে রেখে দিয়েছে, যাতে
ক্লিক করতেই আপনি ঢুকতে পারেন। কিন্তু ধরেন অ্যামাজনেরই কোনো একটা সার্ভার, ধরেন অ্যামাজনেরই একটা ওয়েবসাইট যেটা ধরেন বাংলাদেশের আশেপাশে কোনো সাইট নেই, তখন কি করবে, তার নিয়ারেস্ট যে সার্ভারটা আছে এই সার্ভারটা ধরেন ইউরোপে আছে, ঠিক আছে? তো আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করি, লিঙ্কটাতে ক্লিক করলে আমার এই যে রিকোয়েস্টটা আছে এই রিকোয়েস্টটা তার ডিএনএস এ যাবে, ইউরোপিয়ান যে সার্ভার কাছাকাছি যে সার্ভার আছে ওই সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যাবে যে এই ওয়েবসাইটে ঢুকতে চায় সে, মানে আমার যে আইপি অ্যাড্রেস আছে এই ল্যাপটপের যে আইপি অ্যাড্রেস আছে ওই আইপি অ্যাড্রেসে আমার ইনফরমেশন গুলো লোড করার জন্য ডিএনএস এর কাছে রিকোয়েস্ট দিবে। ধরুন আমি এদিকে ক্লিক করলাম, এই জায়গাটা এই লিঙ্কটাতে ক্লিক করলাম, এই লিঙ্কে যখন আমি ক্লিক করলাম আমার এই সাইটে লোড হয়ে গেল না তাড়াতাড়ি, কারণ ইন্ডিয়ান একটা সার্ভার আছে, আমার এই যে সার্ভারটা আছে এই দিকের যে রিকোয়েস্ট আছে ইন্ডিয়ান সার্ভারের কাছে গেছে, ইন্ডিয়ান সার্ভার আমার কাছাকাছি সার্ভার লোড করে দিয়েছে আমার। কিন্তু ইন্ডিয়াতে যদি সার্ভারটা না থাকে, এটা ইউরোপে থাকতো, তখন এদের সার্ভার লোডিং টাইমটা বাইরে যেত, বুঝতে পারছেন? এই লোডিং টাইমটা কমানোর জন্য আমরা কি করি, আমাদের আশেপাশে যখন আমরা ওয়েবসাইটের ডোমেন হোস্টিং কিনবো আমাদের আশেপাশে সার্ভার থেকে আমরা কিনবো। বর্তমানে বাংলাদেশে অনেক ক্লাউড সার্ভার পাওয়া যায়, ওই ক্লাউড সার্ভারও আপনি ইউজ করতে পারেন, বুঝতে পারছেন? তো এই যে বিষয়টা, এইদিকে ক্লাউড সার্ভারের যে বিষয়টা, এই জিনিসটাই আমাদের ওই জায়গাতে বলতেছিল যে আপনি কোন সার্ভার নেবেন, কারণ আপনি যে সার্ভার নেন আপনার লোডিং টাইম বাড়বে, কারণ সবগুলো সার্ভারের দিকে যা আছে কানাডিয়ান সার্ভার বা ইউরোপিয়ান সার্ভার, বুঝতে পারছি? এই কারণে প্যান্থিয়নে যখন আমরা কাজ করতে যাই তখন আমাদের লোডিং টাইমটা অনেক বেড়ে যায়। লোডিং টাইম বেড়ে গেলেও কিছু করার নাই, প্র্যাকটিস পারপাস আমাদের এদিকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। এদিকে আমাদের এখন কি হইতেছে, আমাদের সিএমএস টা আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কি দিয়েছিলাম সিএমএস, কি দিয়েছিলাম ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেস এদিকে ইনস্টল হয়ে যাচ্ছে, সেম প্রসিডিওর, আপনি যখন ডোমেন হোস্টিং কিনা ওয়ার্ডপ্রেস লগইন দিবেন এই প্রসিডিওরই আপনি যাবেন, বুঝতে পারছি বিষয়টা? দেখেন আপনার এটা ডিপ্লয় হয়ে গেছে, ডিপ্লয় হওয়ার আমি জাস্ট ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এইদিকে আমার সাইট রেডি। এবার দেখেন আপনি যখন এই সাইটটাতে প্যান্থিয়ন দিয়ে যখন কাজ করবেন, কাজ করার পরে আপনি মনে করেন যে একদিন দুই দিন কাজ করছেন, করার পর 2-3 মাস কাজ করেন নাই, আবার ওই সাইটে গেছেন, মানে আপনার মনে হয়েছে যে ওই সাইটে যাই একটু কাজ করতে হবে, তখন দেখবেন যে এটা গিট হয়ে রয়েছে, এই যে ডেভেলপমেন্ট মোড যেটা আছে ডেভেলপমেন্ট মোডটা কি হয়ে যাবে, গিট হয়ে যাবে। যখন গিট দেখবেন যখন, তখন এটা সুন্দর করে কি করবেন, এসএফটিপি করে দিবেন, তাহলে দেখবেন যে আর ওয়েবসাইট ডিস্টার্ব করতেছে না। যদি আপনি এটা না করেন তখন দেখবেন যে ভিতরে আর কাজ করতে পারতেছেন না, অনেক ধরনের টুলস পাবেন না আপনি, অনেক ধরনের অ্যাক্সেস আপনি পাবেন না, তখন এদিকে যখন আসবেন যখন দেখবেন যে গিট আছে তখন এটা এসএফটিপি করে দিবেন। বিষয়টা ক্লিয়ার? এই জিনিসটা বলে দিলাম তো, প্রায় সময় এই সমস্যাটা হয়। এবার দেখেন আমি এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট এটাতে ক্লিক করতেছি, এটাতে ক্লিক করলে আমার কই নিবে, আমার যে সাইটটা আছে এই সাইটের ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমরা কি বুঝি, আমার কোনো সাইট যদি থাকে, আমার কোনো সাইট যদি থাকে ওই সাইটের ভিতরে ওয়ার্ডপ্রেস দিয়ে যদি বিল্ড হয় ওইটা, ওই ওয়ার্ডপ্রেসের ডোমেন যেটা থাকে ওই ডোমেনের পরে যদি আমি ডাব্লিউপি অ্যাডমিন লিখি, ডাব্লিউপি অ্যাডমিন লিখলে আমার কই নিয়ে যাবে, ওই ওয়েবসাইটের ব্যাকএন্ডে নিয়ে যাবে। এই যে একটা ওয়েবসাইট দেখতেছেন এইটারে বলা হয় ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, ঠিক আছে? আর এই ওয়েবসাইটের পিছনের দিকে ডেভেলপাররা যে কাজ করে ওইটারে কি বলা হয়, ব্যাকএন্ড। তো আমরা যখন ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাব তখন আমাদের কি লিখতে হয়, ডোমেনের নামের পরে লিখতে হয় ডাব্লিউপি অ্যাডমিন, বুঝতে পারছি? এবার যদি আমি আমারটা দিয়ে আপনাদেরকে দেখাই, ধরেন আমার যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে আমার ওয়েবসাইট ডোমেন, ঠিক না? এবার এটা লেখার পর একটা স্ল্যাশ দিলাম, দেওয়ার পরে ডাব্লিউপি অ্যাডমিন দিলে আমি কই নিয়ে যাচ্ছে দেখেন, আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে নিয়ে যাবে, এটা এতটুকু দিলে কিন্তু আমার ওয়েবসাইট খুলতো, কিন্তু এখন আমি যখন ডাব্লিউপি অ্যাডমিন দিয়েছি তখন আমার কই নিছে, ওয়েবসাইটের ব্যাক এন্ডে নিয়ে যাবে, নট সিকিউরড কি লিখে এসএসএল এর এক্সপায়ার হয়ে গেছে মনে, আচ্ছা বাদ দেন, ওইটাতে যাওয়ার দরকার নেই। এদিকে থেকে আমরা কি করব, ব্যাক এন্ডে যাচ্ছি, এখন ব্যাক এন্ডে আমরা যখন যাব তখন আমাদের কি করে, ব্যাক এন্ডে ঢোকার সময় একটা প্রোফাইল বানাতে হয় যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলবেন ব্যাক এন্ডের সাথে। ধরুন আমরা ইংলিশ রাখলাম, এটা ইংলিশে থাকে, অনেক সময় ক্লায়েন্টরা দেখবেন যে যারা ইউরোপিয়ান ক্লায়েন্ট তারা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখে, যারা অ্যারাবিক ক্লায়েন্ট তারা অ্যারাবিক দিয়ে রাখে, তখন আপনি নিজের মতো করে ওটারে কি করবেন, কাস্টমাইজ করে নেবেন। কিন্তু যখন আবার ডেলিভারি করবেন, ডেলিভারি করার সময় আগের মতোই করে দিন, পরে দেখা যাবে বলবো যে তুমি আমার তো সাইট একদম ধ্বংস করে দিয়েছো। এবার দেখেন এদিকে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট পার্ট কি, আপনি যে ওয়েবসাইটে লগ ইন করবেন আপনার একটা ইউজার পাসওয়ার্ড লাগবে না, এই যে ইউজার পাসওয়ার্ড আপনি এদিকে দিতে পারেন, ধরেন আপনি এদিকে কি দিবেন, আপনার নাম দিতে পারেন, আপনি ওয়েবসাইটের নাম দিতে পারেন, যেটাই ছেড়ে দিতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। আপনি এদিক থেকে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, বা আপনার যে এদিকে যে পাসওয়ার্ডটা রিকমেন্ড করতেছে আপনার ওয়ার্ডপ্রেস সেটাও আপনি রাখতে পারেন। যদি আপনার এটা রাখতে মন চায় তাহলে আপনি কপি করে রাখবেন অবশ্যই, কারণ এই দুইটা জিনিসই আপনার পরবর্তী সময় ঢুকতে সময় যখন আপনি ডাব্লিউপি অ্যাডমিন লিখবেন তখন আপনার ঢোকার সময় এই দুইটা জিনিস চাইবে,
এই দুইটা জিনিস ছাড়া আপনারা অ্যাক্সেস দিবেন না। এদিকে একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন, ধরেন আপাতত আমি এটা দিয়ে দিলাম। এরপরে এদিকে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি কি, মানে আমি যে সাইটটা বানাবো এটা, এই সাইটটা কি গুগলে র্যাঙ্ক করবে কিনা। যদি আপনি চান যে এদিকে র্যাঙ্ক করুক, তাহলে যেমনি আছে না রেখে দিবেন। যদি চান যে না এটা গুগল স্ক্রল করার দরকার নেই বা গুগল এটা সম্পর্কে জানার দরকার নাই, তখন এদিকে টিক দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে প্যান্থিয়নে যখন আপনি কাজ করবেন, আপনি এদিকে টিক দিলে যা, না দিলেও তা, এর কোনো সময় গুগলে আসবেন। কারণ কি, এটার যে হেডার ফাইল আছে, এই হেডার ফাইলটা সবসময় ব্লক করা থাকে। এটা বলে এক্সাম্পল ফাইল, ওই এক্সাম্পল ফাইল সবসময় ব্লক করা থাকে। এগুলো জানবেন, এগুলো এসইও ক্লাসে গেলে জানবেন, ঠিক আছে? এটি আর মাথায় নেওয়ার দরকার নেই। তো এদিকে আপনি দিলে যা, না দিলেও তা। দিয়ে কি করবেন, এই পাঁচ সব অবশ্যই এই জিনিসটা কপি করবেন। আরেকটা জিনিস দেখবেন, ক্লায়েন্টরা এদিকে দিয়ে রাখে কি অ্যাডমিন। মানে আপনি যদি কোনো সময় ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারতেছেন না বা আপনি ইউজার নেম জানেন না, সোজা মেরে দিবেন অ্যাডমিন। পাসওয়ার্ড আছে, আপনি কোনো কিছু মনে নেই, অ্যাডমিন মেরে দিবেন, দেখবেন লগ ইন হয়ে গেছে। কেন? কারণ ওয়ার্ডপ্রেসের মানে বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন। বুঝতে পারছি বিষয়টা? তো এরকম করে আপনি অ্যাডমিন দিয়ে রাখতে পারেন, এটাই বেস্ট। আর যদি নাম দিয়ে রাখতে চান, সেই কারণে নাম দিয়ে রাখবেন। এই জিনিসটা আমি কিন্তু বারবার কপি করতেছি যাতে এরা কোনোভাবে আমি মিস না করি। আপনি চাইলে কোনো একটা জায়গাতে এটা ড্রপও করে রাখতে পারেন, ফালায় রাখেন এদিকে, ধরেন এই জায়গাতে আমি এটা পেস্ট করে রেখে দিই। এবার এই জায়গাতে আসি, এবার আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এবার কি হবে, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবার আমার বলছে সেভ করে রাখবো কিনা, ধরেন সেভ করে রাখলাম। এবার আমি লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করতে গেলে এই যে দেখেন এখন কি যেতেছে, আইডি পাসওয়ার্ড। এখন আইডি পাসওয়ার্ড আমি অটোমেটিক দিয়ে নিছে। কেন নিয়ে নিছে, কারণ আমার পাসওয়ার্ড ম্যানেজার, গুগল পাসওয়ার্ড ম্যানেজার আমি সেভ করে ফেলছি এটা। এবার আমি জাস্ট কি করবো, ধরেন রিমেম্বার মি দিয়ে ক্লিক করলাম, এবার লগ ইন দিয়ে দিই। এবার বলবো যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড কোনো সময় দেখছেন? শিওর? আচ্ছা, আপনি দেখছেন? এই যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এইটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস। মানে আমাদের এই যে বড় বড় অনেক ওয়েবসাইট দেখেন বা বর্তমানে বিশ্বে যত ওয়েবসাইট দেখছেন, এগুলো সব শপিফাই দিয়ে করা, ঠিক আছে? শপিফাইও একটা সিএমএসই। কিন্তু এর আগে শপিফাই আসার আগে যত ওয়েবসাইট ছিল তার 90%ই ছিল ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করা। বুঝতে পারছেন? যত বড় বড় ওয়েবসাইট দেখেন, এগুলো এখন হয়তো কোড করে আবার তারা নতুন করে ওয়েবসাইট গুলো লঞ্চ করছে, কিন্তু যত বড় বড় ওয়েবসাইট ছিল সবই ছিল ওয়ার্ডপ্রেসের ভিতরে বিল্ড করা। একটু সার্চ করে দেখেন যে কোন কোন ওয়েবসাইট গুলো, বড় বড় ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইছে, তখন দেখবেন অবাক হয়ে যাবেন যে এইরকম এক সিএমএস দিয়ে তারা এত কোটি কোটি টাকার বিজনেস করছে। কিন্তু এদিকে ওয়েবসাইট বানানো কোনো কঠিন কিছু না, আপনারা দেখা দিলে আপনারা একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন। আমার যে সাইট দেখেন ওই সাইটও কিন্তু এদিক থেকেই বানানো। তো এদিকে কাজটা কি আমাদের, মূলত আপনাদেরকে আমি আর ওয়েবসাইট বানানো এখন দেখাইতেছি না, আমি এখন কি দেখাবো, একটা ওয়েবসাইট নিজে নিজে একটা টেমপ্লেট আপলোড করে দিব। ওইদিকে দেখা যাবে এইদিকে আমার পিক্সেলটা কিভাবে কাজ করে, একটা ওয়েবসাইটে কিভাবে পিক্সেলটা ট্র্যাক করতে হয়, ওই জিনিসটা আমি দেখাবো। তো আমাদের এই জন্য কি করতে হবে, চলে যেতে হবে আমার প্লাগইন অপশন। প্লাগইন অপশনে গিয়ে আমার এই যে প্লাগইন গুলো আছে, আমরা কি করি, এই বাই ডিফল্ট যে প্লাগইন গুলো আছে এগুলোর আমরা ডিলিট করে দিই। ডিলিটের অপশন কি, আমরা প্রথমে সিলেক্ট করছি, যদি সবগুলো ডিলিট করতে হয় তাহলে আমরা সব সিলেক্ট করে দিই। এই যে এই অপশন থেকে যদি আমি ডিসিলেক্ট করি তাহলে সব ডিসিলেক্ট, যদি এদিক থেকে সিলেক্ট করি তাহলে সিলেক্ট। আর আপনি দেখছেন হ্যালো ডলি যেটা আছে এটা আপনি রাখবেন, তো ডিসিলেক্ট করে দেন, জাস্ট এটা ডিলিট হবে। আমি দেখছি দুইটাই ডিলিট হয়ে যাবে। এটা জাস্ট আপডেটে ক্লিক না করে ডিলিট দেন, ডিলিট দিয়ে অ্যাপ্লাই মারেন, অ্যাপ্লাই দিয়ে ওকে দেন, শেষ, দুইটাই শেষ। বুঝতে পারছেন? এবার আমি যাব অ্যাড নিউ প্লাগইনে। অ্যাড নিউ প্লাগইনে গেলে দেখবেন ওইদিকে আমার একটা প্লাগইন ইনস্টল করতে হবে, স্টার্টার টেমপ্লেট, TLATE। আচ্ছা, এই যে স্টার্টার টেমপ্লেটটা দেখতেছেন আপনারা এদিকে, এটা জাস্ট আমরা কি করব, ইনস্টল করে দিব। ইনস্টল করে সবসময় খেয়াল রাখবেন যে আপনি যদি ওয়ার্ডপ্রেসে কাজ করেন, ওয়ার্ডপ্রেসে কোনো কিছু যদি কোনো প্লাগইন যদি ইনস্টল করেন, সেক্ষেত্রে এটা কি করতে হয়, অ্যাক্টিভেট করে দিবেন। এদিক থেকে অ্যাক্টিভেট করে দিলে আপনার সাইটের ভিতরে এটা ইমপ্লিমেন্ট হওয়া শুরু করবে, মানে আপনার যে ব্যাকএন্ড আছে ওই ব্যাকএন্ডে যায় কাজ করা শুরু করবে। যদি আপনি অ্যাক্টিভেট না করেন, ওইটা ডিঅ্যাক্টিভ হয়ে থাকে। এবার দেখেন এদিকে আমার কি বলতেছে যে বিল্ড উইথ এআই, আমি যাব না বিল্ড উইথ এআই তে, আমি যাব বিল্ড উইথ টেমপ্লেটস। এবার টেমপ্লেটসে আমি যদি যাই, টেমপ্লেটসে আমি যদি এদিকে খেয়াল করেন, এদিকে দেখবেন যে সব ওয়েবসাইট আছে এদিকে। ডিসমিস করে দেই, এআই দিয়ে বর্তমানে কাজ করতেছি না আমি। এদিকে কিছু সাইট লোড নেবে, হ্যাঁ। দেখেন এদিকে আপনাদের কিছু ক্যাটাগরি আছে, আপনি যে ক্যাটাগরিতে নিতে চান আপনি ওই ক্যাটাগরিতে নেবেন।
কারণ এদিকে যত সুন্দর করে দেওয়া আছে আপনারা যত সুন্দর করে মনে করতেছেন আসলে এত সুন্দর না, সব ঘুরে ফিরে একই ওয়েবসাইট, খালি একটু কালার চেঞ্জ করা, ঠিক আছে? কিন্তু আমাদের শিখার জন্য ওইটাই যথেষ্ট। দেখেন এদিকে আপনার সাইটগুলো দেওয়া আছে, এবার আপনি যে সাইটটা আপনার পছন্দ হইতেছে ওই সাইটটা নিয়ে নিতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে আপনার যে সাইটটা পছন্দ হবে ওইটাই আল্লাহর রহমতে এটা প্রিমিয়াম থাকবে, ঠিক আছে? আপনার টাকা দিয়ে কিনতে হবে। তো ওই জায়গা থেকে আমরা কি করব, যেটা ফ্রি আছে ওই ফ্রি সাইটটা নিব। ধরেন এটা ফ্রি আছে, কিছু করার দরকার নাই, কোনো কালার চেঞ্জ করার দরকার নাই, কিছু করার দরকার, জাস্ট কন্টিনিউ মারেন। আপনার কাজ কি, শুধু কন্টিনিউ করা। আপনার কাজ হচ্ছে একটা ওয়েবসাইট পাইলেই হইলো, ওয়েবসাইটের কালার টালার কি আছে ডাজন্ট ম্যাটার। আর এই কাজ করার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন যে নেটওয়ার্কটা ঠিক থাকে, কারণ আপনার যদি সবগুলা কি বলে ফাইল যদি ঠিক করে যদি ইমপ্লিমেন্ট না হয় সেক্ষেত্রে আপনার সাইটটা ঠিক করে লোড হয় না, বুঝতে পারছেন? অনেক সময় এই জায়গা থেকে স্টার্টার ট্যাবলেট থেকে বা যে কোনো টাইপ এরকম টেমপ্লেট যখন আপনি ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবেন বা ইনজেক্ট করবেন, ওই সময় খেয়াল করবেন যে আপনার সাইটে অন্যদেরটা ঠিকই হয়ে যাচ্ছে, বা আপনি যে জায়গা দেখছেন ওই জায়গাতে ঠিকই হয়ে যাচ্ছে, কিন্তু আপনারটা হইতেছে না। কেন হইতেছে না? কারণ আপনার নেটওয়ার্কের ইস্যুর কারণে সবগুলো ফাইল ঠিক করে ডিপ্লয় হইতেছে না আপনার সাইটের ভিতরে। তো ডিপ্লয় যদি না হয় সেক্ষেত্রে এটা ফেল দেখায়, যেমন আজকে আমাদের এই অবস্থা, ফেল না দেখাইলেই হইল। রিলোডও তো দিতে পারতেছে না, রিলোড দিলে আবার আগে জায়গায় নিয়ে যাবে। আরেন একটা রিলোড যা হবে। সমস্যা কি, তাই না? কেন টাকা করতে হবে শুধু শুধু। এটা হচ্ছে আপনার বর্তমান সাইট, এই যে সিআইটিআই কুম লেখা যে সাইটটা বানাইলাম এটা হচ্ছে বর্তমান সাইট। এটা হচ্ছে এদিকে যে থিমটা দেখতেছেন আপনি, এটারে বলা হয় থিম। এই যে থিমটা দেখতেছেন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিজে নিজে একটা থিম দিয়ে দিছে। আপনি চাইলে এই থিমগুলো চেঞ্জ করতে পারেন। এগুলো কিভাবে চেঞ্জ করেন এসইও করার আগে আমরা এই জিনিসটা দেখে নিব যে ওয়ার্ডপ্রেসের ভিতরে কিভাবে থিম টিম চেঞ্জ করে। প্লাগইনস, প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনস, ইনস্টল এই যে স্টার্টার ট্যাবলেটটা আছে না, এটা জাস্ট গেট স্টার্ট দেন। গেট স্টার্ট দিয়ে ওইটা হয় নাই, এই কারণে আবার আবার প্রথম থেকে করতে হইতেছে। বিল্ড উইথ টেমপ্লেটস, ধরেন এই সাইটটা নিলাম আমরা, এটি ই-কমার্স দিয়ে যারা পেমেন্ট সিস্টেম ইন্টিগ্রেট করে রাখছে, আপনি নিলে শিওর কেস নিতে পারেন, এগুলো দেখার দরকার নাই। না দেখলেও এগুলো বেচতে যাইতে পারবেন, জায়গায় কাজ টাজ করতে পারবেন। এদিকে দেখতেছেন যে আপনার কি কি লাগবে, আপনার অটোমেশন কি কি নিতে চান আপনি এগুলো নিতে পারেন। কিছু আছে আপনার প্রিমিয়াম করে দিবে, এটা আমি স্কিপ করে দিই, এই জিনিস দরকার নেই আমার। আপনার যে নাম আছে ওই নাম ইনফরমেশন, আপনার ওয়ার্ক মেল যেটা আছে ওইটা দিতে পারেন। বিজ্ঞানের দেন, প্রো দেন, এক্সট্রা দিলেই হইলো, কোনো সমস্যা নাই। যেটাই ছেড়ে দেন সাবমিট এন্ড আপনার এই যে প্রসেসটা, এই যে সাবমিটটা দিলাম, এটা দেওয়ার পরে আমার যে ডোমেনটা আছে ওই ডোমেনের ভিতরে এই টেমপ্লেটটা ডিপ্লয় করা শুরু করবে। বুঝতে পারছি? কারণ এই জায়গাটাই হচ্ছে মেইন সমস্যা। কিছুক্ষণ আগে দেখলেন এই জায়গাতে আসার আগে নেটওয়ার্ক ইস্যুর কারণে কাজ করতেছিল না। আবার এই জায়গাতে যদি নেটওয়ার্ক ইস্যু কোনোভাবে করে তখন আপনার সাইটের ভিতরে ডিপ্লয় হবে না, এটা ফেলড হয়ে যাবে। বুঝতে পারছেন? যদি ফেলড হয় তখন আবার শুরু থেকে শুরু করে আবার কাজটা করবেন। যেই থিমটা দিছি ওই থিমটা দিয়ে যদি কাজ করেন এটাতে ফেলড হওয়ার চান্স খুব কম, কারণ ওইটার ভিতরে তেমন কোনো ফাইল নাই। যেগুলো আছে এগুলো অটোমেটিক আপলোড হয়ে যায়। এইটুকু দিয়ে দেখলেন এতটুকু কোনো সমস্যা হয়েছে বুঝতে? নেটওয়ার্ক ঠিক থাকলে আপনার রেকর্ডিংটা ভালো হইতো, নেটওয়ার্কের কারণে পুরো শেষ হইল। আপনার সাইট লোড হয়ে গেছে। এবার ভিউ সাইটে আমরা যদি যাই, কিছুক্ষণ আগে একটা সাইট দেখছেন, দেখবেন এখন আরেকটা সাইট দেখবেন। দেখেন পুরো একটা ওয়েবসাইট আসা করছে না এদিকে?
এবার আপনি যদি চান যে এইদিকে আপনি নিজের একটা ব্যবসা খুলে বসবেন, আপনি চাইলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট ছবিগুলো চেঞ্জ করে দিবেন, এদিকে প্রাইসিংটা চেঞ্জ করে দিবেন, ইউএসডি আছে এটা বিডিটি কনভার্ট করে দিবেন। এদিকে আমার একটা ক্লায়েন্ট ছিল, মানে এমনও তারা আছে, তারা হচ্ছে শীতকালের কাপড় সেল করে। মানে তা সে যে ওয়েব ডেভেলপার দিয়ে কাজ করেছে আসলে সে ওয়েব ডেভেলপার না মনে হয়, মানে আমার যতটুকু ধারণা। কারণ হচ্ছে সে এরকম একটা সাইট নিছে, এই সাইটটাই নিছে, আমি যেটা লোড করলাম এই সাইটটা নিছে, নিয়ে জাস্ট ওনার যে প্রোডাক্টটি আছে ওইটা জাস্ট এভাবে ডিপ্লয় করে দিচ্ছে, আর কিছু করছে না। এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে আমার মেইন কাজটা কি, আমাদের ওইটা জানার বিষয় না, আমার মেইন কাজটা হচ্ছে আমি এটার ব্যাক এন্ডে যাবো। কই যাবো? ব্যাক এন্ডে। ব্যাক এন্ডে যাওয়ার সিস্টেম কি? স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন, ঠিক আছে? স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন দিবেন, দেওয়ার পরে এই জায়গায় চলে আসবেন। এবার দেখেন এদিকে পেমেন্টটা আমার ঠিক করতে হবে। আমার ওয়েবসাইটে যদি আপনি যান দেখবেন যে পেমেন্ট ঠিক করার জায়গা নেই। আমি পেমেন্ট যদি করতে হয় আমার করতে হবে হুক কমার্সের মাধ্যমে পেমেন্ট করতে হবে এদিকে। কিন্তু আমি যখন পিক্সেলটা চেক করবো পিক্সেলটা ঠিক করে কাজ করতেছে কিনা, তখন আমার পেমেন্টটা করতে হবে। তো পেমেন্টটা যদি করতে হয় তখন আমার ক্যাশ অন ডেলিভারি করে নিতে হয়। আমরা যখন কোনো ওয়েবসাইটের ভিতরে পিক্সেলের কাজ করি তখন ওই ক্লায়েন্টে আমরা বলে দেই যে আপনার ওয়েবসাইটের ভিতরে হয় আমাদেরকে 100% কমন কোড দেন যদি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম না থাকে, এবং এমন একটা কোড দেন যে কোডের ভিতরে দিলে আমার 100% ডিসকাউন্ট হয়ে যাবে, কোনো পেমেন্ট লাগবে না, এরকম কোড দেন। বা আপনার ওয়েবসাইটের ভিতরে যদি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম থাকে তাহলে ওই সিস্টেমটা অন করে দেন। বুঝতে পারছেন? কারণ আমার ওয়েবসাইট যখন ট্র্যাক করি তখন আমার ওই জিনিসটা লাগে, পারচেস করতে হয়, যে আমার পারচেস ডাটা ট্র্যাক হয়েছে কিনা এই জিনিসটা চেক করতে হয়। তো ওই জায়গাতে আমরা কি করবো, এদিকে আমরা হুক কমার্সে চেক করবো। হুক কমার্সে এই পেমেন্টসে আসবেন, পেমেন্টসে আসার পরে কোনো দিকে কোনো কিছু করা দরকার নাই, ফিনিশ সেটআপে ক্লিক করেন, এদিকে যা যা চায় জাস্ট কন্টিনিউ করে দেন। এত কিছু তো করা লাগবে না। পেমেন্টস, ফিনিশ সেটআপ, সিলেক্ট ট্যাক্স পেইড, দেখেন আপনি ওই জায়গাতে ক্লিক করবেন, আমি যে জায়গাতে ক্লিক করে আসছি যে কোনো জায়গাতে ওই ওই ফিনিশ সেটআপে যায় যে কোনো জায়গাতে ক্লিক করলে আপনার এই জায়গাতে নিয়ে আসবে। একটা স্টোর বানাবেন, আপনি এদিকে স্টোর বানাবেন, ধরেন আই এম অলরেডি সেলিং, জাস্ট এইটাই দেন। একটা প্রথমটা রাখেন, রাখে আপনার যে ইনফরমেশন আছে ইনফরমেশন কিছু একটা দিয়ে দেন। ইন্ডাস্ট্রি আপনার কি আছে, ইন্ডাস্ট্রি ধরেন দিয়ে দেন, ড্রিঙ্কস দিয়ে দেন, কোনো সমস্যা নেই, বাংলাদেশ দিয়ে দেন, মেইল আইডি যেটা সেটা থাকুক, কোনো সমস্যা নেই। ট্যাক্স ইনফরমেশন, ট্যাক্স তো আপনি দিবেনই না, কই থেকে, লোকেটেড বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ বাগেরহাট ঢাকা কই, ধরেন চাঁদপুর একটা মারেন, কিছু কোনো সমস্যা নেই। এদিকে জাস্ট আপনার একটা ই কমার্সের ভিতরে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হইতেছে, আর কিছুই না। জাস্ট কন্টিনিউ দিয়ে দেন। ই কমার্স সম্পর্কে ধারণা আছে? ই কমার্স বিগ কমার্স সমস্যা নেই, এগুলো নিয়ে ধারণা দিয়ে দেওয়া হবে। এটা ওয়ান কাইন্ড অফ, এদিকে আমরা পেমেন্ট গেটওয়ে হিসাবে ইউজ করতেছি, মানে আপনি যে পেমেন্টটা করবেন এটা ই কমার্সের মাধ্যমে যাবে। যেমন বাংলাদেশে আছে এসএসএল কমার্স, ঠিক আছে? এসএসএল কমার্সের মাধ্যমে আমরা যদি আমাদের যে ওয়েবসাইট গুলো আছে, বাংলাদেশে যে ওয়েবসাইট গুলো আছে ওইগুলোর ভিতরে গেলে দেখবেন যে যখন পেমেন্ট করতে যাবেন তখন সবগুলো ব্যাংকের আইকন থাকবে, এরপরে যত মোবাইল ব্যাংকিং আছে এগুলো থাকবে, এরপরে দেখবেন লাস্টের দিকে আছে এসএসএল কমার্স, বা শুরুতে থাকবে এসএসএল কমার্স, তারপরে তাদের যে পার্টনার আছে, পেমেন্ট পার্টনার আছে, তাদের ইয়াটা ইনফরমেশনটা থাকে। তো ওইটা হচ্ছে আপনার একটা পেমেন্ট গেটওয়ে, না আপনার ওয়েবসাইট থেকে যে পারচেজ হয়েছে যদি সে কেউ ওয়েবসাইটেই পারচেজ করে ওয়েবসাইটের ভিতরে পেমেন্ট করে তখন ওই এসএসএল কমার্সের মাধ্যমে আপনার টাকাটা আপনার ব্যাংকে আসে। এবার আপনারা বলতেছে একটা চুজ ইউজার নেম করতে, ক্রিয়েট পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা সুন্দর করে কপি করে রাখেন, নাহলে জীবনে বহুত বিপদে পড়বেন পেমেন্ট নিয়ে। আর যদি চান যে কন্টিনিউ গুগল করে দিতে কন্টিনিউ গুগল করে দিবেন না, ধরেন আমি কন্টিনিউ গুগলই করি, ওই অ্যাকাউন্টে আমার একটা আছে, ওই অ্যাকাউন্টটা আরেকটা ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা। কন্টিনিউ, creating your account,
হয়ে যাও। দেখেন আপনারা কই রিডাইরেক্ট করতেছে, এই যে ই-কমার্সের জায়গাতে রিডাইরেক্ট করে দিচ্ছে। লঞ্চ স্টোর, দেখেন আমার এত কিছু করলাম যে শুধুমাত্র এই জিনিসটার এনাবেল করার জন্য, যে ক্যাশ অন ডেলিভারি যে জিনিসটা আছে এটারে এনাবেল করার জন্যই আমরা এত কিছু করে আসছি। আপনার একটা অ্যাকাউন্ট খুলতে, ই-কমার্সের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ই-কমার্সের অ্যাকাউন্ট খুলে জাস্ট ই-কমার্সে আসবেন, আইসা লঞ্চ ইউর স্টোরে যাবেন, লঞ্চ ইউর স্টোরে গেলে আপনার এই জায়গায় আসবে, আসলে আপনারে কি করতে হবে, ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিতে হবে। এবার যদি আমি এই সাইটটাতে জাস্ট এটা একটু কপি করি, কন্ট্রোল সি দিয়ে টিভি এন্টার, এবার ধরেন আমরা একটা কাস্টমার জার্নি করি, এতক্ষণ তো আমরা আরঙের ভিতরে কাস্টমার জার্নি করছি, এবার হচ্ছে আমাদের নিজের যে সাইটটা আছে ওইটাতে আমরা একটু কাস্টমার জার্নি করি। এই দেখেন এদিকে আমাদের প্রাইসটা দেওয়া আছে, এদিকে জাস্ট কি করবো, ধরেন আমি এই যে প্যান্টটা বা শার্টটা যা সামথিং আছে 100 টাকার জিনিসটা, এটাতে আমি ক্লিক করলাম, আমি প্রথমে পেজ ভিউ করলাম, এখন আমি কি করতেছি, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট করার পরে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, আমি কি করলাম, অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করলে এই জায়গাতে কার্টে শো করবো, এখানে কার্টে আসছে, কার্টে ক্লিক করলাম, কার্ট লোড হইলো, কার্ট লোড হওয়ার পরে কি করব, আমি চেক আউট করবো, চেক আউট করলাম, চেক আউট করার পরে এদিকে দেখেন, আমি যদি প্রথম দিকে আপনাদেরকে দেখাইতাম এই জায়গাতে আইনা, এই জায়গাতে থাকতো ই-কমার্সের একটা পেমেন্ট মেথড, মানে আপনার আইডি, মানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের আইডি আপনার ইনফরমেশন দিয়ে এদিক থেকে পারচেজ করতে হতো, কিন্তু এদিকে আমার কি আছে, ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারিটা অ্যাক্টিভ আছে, আপনি প্লেস অর্ডার করেন, এটা অর্ডার হয়ে যাবে, নাম ইনফরমেশন দিতে হবে আর কি, আপনার আপনার নাম, আপনার 14 গোষ্ঠীর নাম, যা যা ইনফরমেশন চায় ওই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, দিয়ে কি করবেন, প্লেস অর্ডারে ক্লিক করবেন, প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে, আপনার থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে, কোন পেজে নিয়ে যাবে, থ্যাংক ইউ পেজ। এই যে এই জিনিসটা আপনাদেরকে আমি আরঙে দেখাইতে পারিনি, কেন দেখাইতে পারিনি, কারণ আরঙে যদি আমি পেমেন্ট করতাম তখন এটা হয় ক্যাশ অন ডেলিভারিতে আসতো, আমার টাকা দিতে হইতো, বা আমার কার্ড এড করে ওইদিকে পেমেন্টটা ক্লিয়ার করতে হইতো। এবার দেখেন এই যে পেজটা আনবে, আপনি যখন পারচেসে ক্লিক করবেন, ওয়েবসাইটে পারচেসে ক্লিক করবেন বা কন্টিনিউ উইথ অর্ডার ক্লিক করলেন, করার পরে আপনার এই ওয়েবসাইটে আনবে, মানে চেক আউট, ফাইনাল চেক আউটে আনবে। এর আগে যে পেজটাতে ছিলেন ওইটা হচ্ছে ইনিশিয়াল চেক আউট ছিল, আর এটা যেটা আছে এটা চেক আউটে আসছে, এটা আমরা কি বলি, এটা বলি থ্যাংক ইউ পেজ, এটা আমরা কি বলি, থ্যাংক ইউ পেজ। বড় বড় ওয়েবসাইটে গেলে দেখবেন, যেমন এদিকে লেখা আছে কি, আমার চেক আউট লেখা আছে, চেক আউটের পরে লেখা আছে কি, অর্ডার রিসিভড, অর্ডার রিসিভ দিয়ে কি বুঝাইছে, মানে আমি যে অর্ডারটা করছি ওই অর্ডারটা কোম্পানি রিসিভ করছে বা এই ব্র্যান্ড রিসিভ করছে। আবার কিছু কিছু বড় বড় ব্র্যান্ডে দেখবেন তারা এই অর্ডার রিসিভ লেখা থাকে না, তাদের এদিকে লেখা থাকে থ্যাংক ইউ, ঠিক আছে, চেক আউট পেজ থ্যাংক ইউ, মানে এই পেজটার নাম বলা হয় থ্যাংক ইউ পেজ। দেখবেন অনেক সময় আমরা আমরা বা যদি আপনারা এই জিনিসটা নিয়ে কাজ করেন, তখন আপনি ধরেন কোনো জায়গায় আটকাইছেন, আটকানোর পরে আপনি ধরেন কোনো একটা সিনিয়র, আপনার থেকে সিনিয়র কেউ আছে, ওনারা বলছেন যে ভাই আমার পারচেস তো ট্র্যাকিং হয় না, মানে পারচেজ হতে যায় ওয়েবসাইটে কিন্তু পারচেজ তো ট্র্যাক হয় না, তখন উনি আপনার জিজ্ঞেস করবে আপনার থ্যাংক ইউ পেজটা কি ওয়েবসাইটের সাথে কানেক্ট আছে না ওয়েবসাইটের সাথে কানেক্ট নাই। কারণ এই যে পেজটা আছে এটা অনেক সময় হয় কি, যেমন আমরা পেমেন্টটা দিলাম, ক্যাশ অন ডেলিভারিটা করলাম, এই ক্যাশ অন ডেলিভারিটা করানোর জন্য কিছু কিছু সাইট করে কি অন্য একটা থার্ড পার্টি ওয়েবসাইটে নিয়ে যায় আপনার, যেমন ই-কমার্স কানেক্ট করলাম না, এই ই-কমার্সটা আমরা এই ওয়েবসাইটে ইন্টিগ্রেট করছি, এই কারণে এই যে অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করার মাধ্যমে এই ওয়েবসাইটে আমি ইন্টিগ্রেট করলাম, কিন্তু এই ই-কমার্সেই আপনি চাইলে ই-কমার্সের ওয়েবসাইটে নেবেন, নিয়ে ওই জায়গাতে আপনি পেমেন্ট করাতে পারেন আপনার ক্লায়েন্টে। এই যে আপনি ই-কমার্সের ওয়েবসাইটে রিডাইরেক্ট করে বাইরে নিয়ে গেলেন, তখন কিন্তু আপনার এই ওয়েবসাইটের পিক্সেলটা ট্র্যাক করবেন, কারণ এই পিক্সেলটা, যে পিক্সেল আমি সেট আপ করবো একটু পরে, এই পিক্সেলটা শুধু এই ওয়েবসাইটের ভিতরে, এই ডোমেনের ভিতরে কাজ করবে। আমার কথা বুঝতে পারছেন, যখন আপনার থার্ড পার্টি আরেকটা ডোমেনের দিকে চলে আসবে, তখন কিন্তু আর এই পিক্সেল ট্র্যাক করতে পারবেন। তো আপনারা কি জিজ্ঞাসা করবে, আপনার যে থ্যাংক ইউ পেজটা আছে, থ্যাংক ইউ পেজ কি আপনার সাইটে লোড হয় না অন্য থার্ড পার্টি ওয়েবসাইটে লোড হয়, যদি থার্ড পার্টি ওয়েবসাইটে লোড হয় তাহলে এটা ট্র্যাক করবে না, আর যদি আপনার পেজের ভিতরে লোড হয় কিন্তু ট্র্যাক করতেছে না, তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন ট্র্যাকিং এর সমস্যা আছে। বুঝতে পারছি বিষয়টা, একদম ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন, আপনি আপনার ওয়েবসাইট এখন যেটা লোড দিলেন এটার কাস্টমার জার্নি আপনি দেখলেন, একদম 100% কাস্টমার জার্নি দেখলেন পারচেজ করা পর্যন্ত, ক্যাশ অন ডেলিভারিতে আপনার পেমেন্টটা হবে, আপনার পারচেজ ডিউরেশন কত ছিল, 100 টাকা, 100 টাকা ছিল, এবার আপনার ইনফরমেশন যা যা ছিল এগুলো সব দিয়ে দিয়েছেন। এবার আসেন, আমরা যে সাইটটা বানাইছি এই সাইটের ভিতরে আমরা কি করব, পিক্সেলটা সেট আপ করবো, আমাদের মেইন কাজ। এতক্ষণ আমরা যা যা করলাম এটি সব আপনার ক্লায়েন্ট করে দেবে, বুঝতে পারছি, এগুলো সব ক্লায়েন্ট করে দেবে, কিন্তু ক্লায়েন্ট করে দিল, আপনার এই যে প্রসিডিউরটা আমি দেখাইলাম যে ওয়ার্ডপ্রেসটা কিভাবে আমার ডিপ্লয় করতে হয়, কিভাবে এটা সেটআপ করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ই-কমার্সে অ্যাকাউন্ট করতে হয়, করার পরে আপনি ক্যাশ অন ডেলিভারিটা অন করতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। বুঝতে পারছি, হয়তো আমরা কাজ করার সময় শুধু আমরা পিক্সেলটা সেটআপ করব বা কনভার্সন এপিআইটা কাজ করব,
কিন্তু কাজ যেটাই করেন আপনার এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা থাকতেই হবে কিভাবে এই জিনিসটা কাজ করে। আমার কথা বুঝতে পারছেন? এবার আসেন আবার আমরা কই যাবো, আমরা একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইন ইনস্টল করার জন্য আমরা প্লাগইনে গেলাম, প্লাগইনে ক্লিক করলে আপনার প্লাগইন মোডে নিয়ে যাবে। এদিকে গিয়ে আমরা সাইট একটা পিক্সেলের জন্য একটা প্লাগইন ইনস্টল করব, এটার নাম হচ্ছে পিক্সেল ইউর সাইট। নাম কি? পিক্সেল ইউর সাইট। এন্টার দেন পিক্সেল ইউর সাইট। এই যে প্লাগইনটা দেখতেছেন, এই প্লাগইনটা হচ্ছে আমাদের মেইন প্লাগইন। এটা একটু ছোট করে দিই, আপনারা কি ছোট করে দেখেন? দেখা যায় তো না? আমার একটু বড় থাকলে দেখতে আনইজি লাগে মনিটরে। আচ্ছা, এটা ইনস্টল করলাম, এরপরে কি করতে হবে? আমার এটা অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করলাম, একদম সহজ কাজ, মানে কঠিন কিছুই না। আপনি যদি এটা দিয়ে কাজ করেন আপনার উইদিন সেকেন্ড আপনার পিক্সেল ট্র্যাক করতে পারবেন। এবার দেখেন এদিকে নিয়ে আসছে আমারে, এটা কিন্তু কই আসছে আমারে, প্লাগইন থেকে আমারে এই যে পিক্সেল ইউর সাইট, পিক্সেল ইউর সাইটটা অন করছে, মানে এই প্লাগইনটা অন হয়েছে এদিকে। এখন এদিকে গেলে আপনি দেখবেন যে পিক্সেল ইউর সাইটটা কই আছে, পিক্সেল ইউর সাইট 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 এই যে এদিকে আছে। এবার দেখেন এই পিক্সেল ইউর সাইট এদিকে, এদিকে আমি ক্লিক করি, এদিকে আপনার যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা দিয়ে শো করতেছে। এবার এদিকে আসেন, আসার পরে আপনি কি করতে চাইছেন? মেটা কনভার্সন এপিআই যে জিপিটি ইন্টিগ্রেশন করতে চাইছেন, GA4 ইন্টিগ্রেশন করতে চাইছেন, আপনি কি করতে চাইছেন? আপনি যেটাই করতে চান নিচের দিকে আসেন, ফেসবুক পিক্সেল, ফরমালি ফেসবুক পিক্সেল, আপনি এদিকে ক্লিক করেন, ক্লিক সেটিংসে ক্লিক করেন, এনাবেল কনভার্সন এপিআই করেন, এনাবেল অ্যাডভান্স ডাটা ম্যাচিং করেন। অ্যাডভান্স ডাটা ম্যাচিং কোনটা? এই যে দেখেন আপনি এদিকে আপনি ইয়ে করে আসছিলেন না, চেক আউট পেজে আপনি ইনফরমেশন দিচ্ছেন না, এই যে মেটা ডাটাগুলো, এই মেটা ডাটাগুলোরে বলা হয় অ্যাডভান্স ম্যাচিং। অ্যাডভান্স ম্যাচিং কেন বলা হয়? এই যে মোবাইল নাম্বার আছে, কিছুক্ষণ আগে বলছি, এই মোবাইল নাম্বারের আন্ডারে কোনো প্রোফাইল আছে কিনা, এই মেলের আন্ডারে কোনো প্রোফাইল আছে কিনা, এই জিনিসগুলো তারা ব্যাকএন্ডে ম্যাচ করে যে এই রিলেটেড কোনো প্রোফাইল আছে কিনা। যদি প্রোফাইল থাকে তাহলে পরবর্তী সময় আপনি টার্গেট করতে সুবিধা হবে, আর যদি প্রোফাইল না থাকে তাহলে তো কিছু করার নেই। বুঝতে পারছেন? কিছু করার নাই এরকম না, বিভিন্ন ম্যাপে দেখাইতে পারে, ম্যাপে অ্যাড দেখাইতে পারে, গুগলের সাইটে অ্যাড দেখাইতে পারে, বিভিন্ন আপনি এই মেইল অ্যাড্রেস ইউজ করে আপনি হইতে পারে আপনি কোনো প্রথম আলোর ওয়েবসাইটে যাইতেছেন বা অন্য কোনো ওয়েবসাইটের অডিয়েন্স নেটওয়ার্কে কোনো জায়গায় যাইতেছেন, তখন আপনার অ্যাড দেখাই দিবে। মানে ফেসবুকের কাছে আপনি ডাটা দিয়েছেন, কোনো না কোনো জায়গায় আপনার অ্যাড দেখাইবে বেশি। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এবার আসেন পিক্সেলের সাইটটাতে। এবার দেখেন আপনার একদম ইজি ওয়ে, কোনো কঠিন কিছু নাই। আপনি পিক্সেল সেটআপ করবেন না, পিক্সেলের একটা কোড ছিল না, আমার এই যে ইভেন্ট ম্যানেজারে আসেন, ইভেন্ট ম্যানেজার কই, ইভেন্ট ম্যানেজার এই যে কোডটা আছে না, এই কোডটা জাস্ট কপি করেন। কি করবেন? কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এই জায়গা তাই না কন্ট্রোল ভি দিয়ে বসায় দেন। বুঝতে পারছেন? এবারে কনভার্সন এপিআই আপনি কানেক্ট করতে চান, কনভার্সন এপিআই কানেক্ট করতে গেলে আপনার এই এপিআই টোকেন দিতে হয়। এপিআই টোকেনটা কিভাবে দিবেন এটা পরবর্তীতে আমরা দেখবো, ঠিক আছে? আপাতত আমরা পিক্সেলটা দেখব। এবার পিক্সেলটা দিলাম, যাইয়া কোনো কিছু করা লাগবে না, যাই শুধু সেভ চেঞ্জেসে ক্লিক করেন, সেভ সেটিংসে ক্লিক করলেন। এবার আসেন বাকি কাজ হচ্ছে আমাদের ইভেন্ট ম্যানেজার। এর আগে আমাদের যে সাইটটা আছে, সাইটের যে ডোমেনটা আছে এটা আমরা একটু কপি করে নিই, কন্ট্রোল সি। এবার আসেন ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজারে আসা, এটা হচ্ছে আমার ইভেন্ট ম্যানেজার, এদিকে আমার সবগুলো ইভেন্ট জমা হবে। ঠিক আছে? এমন কোনো কিছু দেখতেছেন এই জায়গাতে একদম খালি না, কিছু নাই। কিন্তু আপনি যখন এই যে টেস্ট ইভেন্টে যাবেন, ওভারভিউতে আপনি তখন পাবেন যখন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসা যাওয়া করে, বিভিন্ন পেজ চেক আউট করে, বিভিন্ন পেজ ভিউ করতেছে, তখন আপনি এদিকে ডাটা পাবেন, আদারওয়াইজ আপনি ডাটা পাবেন না। এটা পাইতেও মনে করেন 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় লাগে, যদি ওইটার ভিতরে ট্রাফিক ঢুকে। আর যদি ট্রাফিক না ঢুকে তখন আপনি ডাটা পাবেন। এবার আমি আমি যে সেটআপটা করলাম, এই সার্ভারটা কাজ করছে কিনা এটা চেক করতে হবে। তো চেক করার জন্য কই যাব, এই যে টেস্ট ইভেন্টে ক্লিক করেন। টেস্ট ইভেন্টে ক্লিক করে এই যে প্রথম যে জিনিসটা আছে এটা হচ্ছে আমি সার্ভারের জন্য, যদি আমি সার্ভার সাইড ট্র্যাকিং করি তাহলে আমি প্রথমটা নিব। আর যদি আমি ব্রাউজার সাইড ট্র্যাকিং করি, এখন আমরা যে কাজটা করতেছি এটার বলে ব্রাউজার সাইড ট্র্যাকিং। এই ব্রাউজার সাইড যদি আমি ট্র্যাকিং করি তাহলে আমি ব্রাউজারে এই ওয়েবসাইটের ইভেন্ট চেকআপে দিব। এদিকে দিয়ে আমার যে ওয়েবসাইটের ডোমেনটা আছে এই ডোমেনটারে কি করব, পেস্ট করে দিব। পেস্ট করে ওপেন সাইট, আমি এই জিনিসগুলো একটু বন্ধ করে দিই আপাতত, যাতে আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারেন। স্টার্টার দরকার নেই, এই জিনিসটা থাকুক, চেকআউট দরকার নেই। এই জিনিসটারে আরেকটু এই পাশে নিয়ে আসি। এবার দেখেন আমি এদিকে কি করব, ওপেন সাইটে ক্লিক করলে আমার একটা ট্যাবের ভিতরে নতুন যে সাইটটা, আমার যে সাইটটা ডিপ্লয় করছিলাম কিছুক্ষণ আগে, ওই সাইটটা এখন লোড হবে। এবার আসেন দেখি পিক্সেল ইন্টিগ্রেট হয়েছে কিনা। যদি পিক্সেল ইন্টিগ্রেট হয় তাহলে এদিকে একটা সিগন্যাল দিবে, যেমন দেন সিগন্যাল দিছে, কিছুক্ষণ আগে কিন্তু ছিল না এদিকে। এই যে মেটা পিক্সেল হেল্পার সিগন্যাল দিছে। এবার দেখেন কোডটা কত, 2787। আসেন দেখি মিলাই 2787 মিলে কিনা আমার, 2787 মিলছে। মানে আমার এই যে পিক্সেলটা আছে ওই পিক্সেলটা আমার ওয়েবসাইটে আছে। এবার আসেন দেখি আমার এই যে ওয়েবসাইটটাতে আমি কোনো একটা প্রোডাক্ট ওপেন করি, ধরেন এই যে প্যান্টটা আছে, এই জিন্স প্যান্টটা আমি ওপেন করলাম। এবার এটা ওপেন করলে আপনি দেখবেন যে এটা যখন লোডটা শেষ হবে আপনার এদিকে ফায়ার হবে, আমরা এটাকে কি বলি,
ফায়ার হওয়া, ট্যাগ ফায়ার, এই যে প্রতিটা জিনিস একটা ট্যাগ। যেমন আমি ওয়েবসাইটে ঢুকছি, ওয়েবসাইট ঢুকাতে আমার কি ফায়ার হয়েছে, পেজ ভিউ ফায়ার হয়েছিল। এরপর যখন আমি একটা ভিউ কন্টেন্ট, আমি যখন প্রোডাক্ট ক্লিক করছি তখন এটা কি ফায়ার হয়েছে, ভিউ কন্টেন্ট। বুঝতে পারছি? এবার দেখেন রিসিভ ফ্রম কি লেখা আছে, ব্রাউজার। এই যে ব্রাউজারের থেকে আমার সবগুলো ট্র্যাক হচ্ছে। সেটআপ মেথড, পার্টনার ইন্টিগ্রেশন। কেন পার্টনার ইন্টিগ্রেশন? পার্টনার ইন্টিগ্রেশন এই কারণে, কারণ আমি প্লাগইন ইউজ করছি এদিকে। প্লাগইন ইউজ করার কারণে প্লাগইনটা হচ্ছে আমার পার্টনার। এই পার্টনার ইন্টিগ্রেশনের মানে হচ্ছে আমি প্লাগইন ইউজ করে আমি ডাটা আনতেছি। আমার কথা বুঝতে পারছেন? এরপর দেখেন ইভেন্ট আইডি। ইভেন্ট আইডি জিনিসটা কি, আপনি যে ইভেন্টটা আনছেন, যে ইভেন্টটা আনছেন, প্রতিটা ইভেন্টের জন্য একটা আইডি থাকে। এই ইভেন্ট আইডি ধরেই পরবর্তী সময় আমরা কাজগুলো করি। এই যে অ্যাড যা চালাই এই ইভেন্ট আইডি ধরে আমরা কাজ করি। এবার দেখেন আপনি কতটার দিকে, আপনার যে ইভেন্টটা আনছেন এই ইভেন্টটা কয়টার দিকে আনছেন আপনি, এই ডাটা সব আপনি পাবেন। একদম ইকুরেট ডাটা, 100% ইকুরেট ডাটা পাবেন। এবার দেখেন আপনি ভিউ কন্টেন্টে যদি ক্লিক করেন, ভিউ কন্টেন্টের ইনফরমেশন কি কি ছিল, আপনি যে প্রোডাক্টটা আপনার ক্লায়েন্ট যে প্রোডাক্টে ক্লিক করছে, কোন প্রোডাক্টে ক্লিক করছে, এটা সহ তার ডাটা ট্র্যাক করছে। ভ্যালু ছিল 87, কারেন্সি ছিল বিডিটি, কন্টেন্টারি ছিল 1208, কন্টেন্ট টাইপ ছিল প্রোডাক্ট, কন্টেন্টের নেম ছিল ব্লু জিন্স, এটা ম্যান জিন্স ছিল, ম্যানদের প্রোডাক্ট ছিল। এই ইনফরমেশনগুলো আপনার সুন্দর করে দিতেছে। ঠিক আছে? প্লাগইন কোন প্লাগইন দিয়ে আনছেন, পিক্সেল ইউজ সাইট দিয়ে আনছেন। আমার কথা বুঝাইতে পারছি? মানে পুরো ডাটাটা সে আপনার ওয়েবসাইটের যে ব্যাকএন্ডে যে ডাটা লেয়ার আছে ওই ডাটা লেয়ার থেকে আপনার ইনফরমেশন কালেক্ট করে আপনারা দেখাইতেছে। বুঝতে পারছি? বিষয়টা ক্লিয়ার? এবার দেখেন ভিউ কন্টেন্ট করলাম, এবার অ্যাড টু কার্টে যাই। আমরা এই প্রোডাক্টটা আমরা অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করলে এটা যখন লোডিং অফ হবে অ্যাড টু কার্ট ফায়ার করবে। এদিকে দেখেন সাবস্ক্রাইবার বাটন ক্লিক। এই সাবস্ক্রাইবার বাটন ক্লিকের মানে হচ্ছে আপনার কোনো ক্লায়েন্ট যদি ওয়েবসাইটের ভিতরে 10 সেকেন্ড থাকে, মানে 10 সেকেন্ড বা তার বেশি থাকে, তখন আপনার এরকম একটা সাবস্ক্রাইবার বাটন ক্লিক ওপেন হয়। বুঝতে পারছি? এটা হচ্ছে আপনার 10 সেকেন্ড যদি থাকে তখন এটা ওপেন হয়, আর এটা অটোমেটিক্যালি হয়। আমরা চাইলে এই জিনিসটা বন্ধ করতে পারি, কিন্তু এই জিনিসটা বন্ধ করার জন্য আমাদের একটু অন্য ধরনের কাজ করতে হয়, তখন আবার ট্যাগ ম্যানেজারের হেল্প নিতে হয়। ঠিক আছে? ওই এই জিনিসগুলো অনেক সময় ইভেন্টের ভিতরে আমরা যে ডাটাগুলো নিই এই ডাটাগুলো মিসম্যাচ করে দেয়। এই উল্টাপাল্টা ডাটা যায়, উল্টাপাল্টা ডাটা যাওয়ার কারণে এই কোডগুলোর কারণে হচ্ছে আমাদের ডাটাগুলো মিসম্যাচ হয়। যে গ্যাসে মনে করেন 500 জন, দেখা যাচ্ছে যে 450 জন, মানে 50 জনের ডাটা মিস করে দিবে। কোনো সমস্যা নাই, ওইগুলো ওইসব জিনিসগুলো আমরা পরবর্তীতে অ্যাডভান্স যখন কোর্সগুলো করবেন তখন দেখবেন যে ওই জিনিসগুলো দেখতে পারবেন। দেন এদিকে আমি অ্যাড টু কার্ট করছিলাম না, এবার অ্যাড টু কার্টে আমি কয়টা প্রোডাক্ট নিচ্ছি, অ্যাড টু কার্টে আমার এই প্রোডাক্টের ইনফরমেশন আমার দিয়ে দিচ্ছি। বিষয়টা ক্লিয়ার? এবার আসেন অ্যাড টু কার্টে গেলাম, অ্যাড টু কার্ট থেকে আমি ভিউ কার্টে ক্লিক করি। আমি একটু বসিয়ে, এই দেখেন আপনি এদিকে অ্যাড টু কার্টে আসছেন, কার্টে আসছেন, কার্টে আসার পর এদিকে কি করবেন, চেক আউট করবেন। চেক আউট করলে আমার এদিকে কি ফায়ার হবে, দেখেন এদিকে কি আছে, আবার ফায়ার করছে, কারণ ওই পেজে আমি 10 সেকেন্ডের উপরে ছিলাম। এরপর দেখবেন এটা লোড অফ হবে, এদিকে কিছু একটা ফায়ার হবে, এই ইনিশিয়াল চেক আউট ফায়ার, ইনিশিয়াল চেক আউট। ঠিক আছে? ইনিশিয়াল চেক আউট আমার কি কি ছিল, মোর অপশনে ক্লিক করি, ইনফরমেশন পেয়ে গেলাম। এটা ক্লিয়ার? এবার আমি কি করব, পারচেজ করব। আমার ইনফরমেশন গুলো এদিকে দেওয়া আছে, বাই ডিফল্ট ইনফরমেশন নিয়ে নিছে, জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করি, আমার এদিকে দেখেন পারচেজের কলম। আসো মাইন্ড করে গেল আর নেটওয়ার্কে পারচেজ। বিষয়টা ক্লিয়ার? এখন আপনারা বলতে পারেন যে আপনি তো এই কাজটা করলেন, এখন একটা মানুষ তো এরকম হইতে পারে যে একটা মানুষ একটা সাইডের থেকে একটা প্রোডাক্ট কিনে না, 4-5টা 7-8টা 10টা কিনতে পারে প্রোডাক্ট, তখন এটারে কিভাবে ট্র্যাক করব? তখন ট্র্যাক করার প্রসিডিউর সেম। তখন আমি একটা প্রোডাক্ট, আমি ধরেন 3-4টা প্রোডাক্ট আপনার চেক করে দেখেন। এখন এই জিনিসটা তো বুঝতে পারছে যে কিভাবে ডাটাগুলো আসে ইভেন্ট ম্যানেজারের ভিতরে, বা আমার যে পিক্সেলটা কাজ করতেছে, আমি যে পিক্সেল ইভেন্টটা সেট করছি, আমার ডাটা সেট আইডি যে বসাইছি ওইদিকে, এটা যে একদম 100% কাজ করতেছে এটা নিয়ে কোনো ডাউট আছে? কারণ আমার পুরো কাস্টমার জানিয়ে ট্র্যাক করছে সে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। এবার ধরেন আমি এটা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করলাম, এটা ক্লোজ করে দিলাম। আবার আমার যে সাইটটা আছে সাইটটাকে আমি বসাইলাম, হোয়াট ইজ দিস, সাইট বসানো ছিল, দিলাম, ওপেন করলাম। এবার আমি একাধিক প্রোডাক্ট নিব, একাধিক প্রোডাক্ট নিলে একাধিক প্রোডাক্ট কিভাবে আমার ট্র্যাক করে ওই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই দিই। ধরেন সাইট লোড হয়েছে, এবার আর আমি ইভেন্ট ম্যানেজার দিতেছি না। ঠিক আছে? এবার আপনার তো দেখাইছি কিভাবে ইভেন্ট ম্যানেজার গুলো ফায়ার করে ট্যাগ গুলো, এবার আর দেখাইতেছি না। এবার জাস্ট আমি একটা ফায়ার পারচেজ করে বাইরে,
ধরেন আমি এই জিন্সটা নেব, এই জিন্সটা নিচ্ছি, এটা ধরেন আমি এই জিন্সটা 4টা নিলাম, ঠিক আছে, অ্যাড টু কার্ট করলাম। এবার একটু নিচের দিকে আসি, এবার আর কিন্তু আমি অ্যাড টু কার্টে যাচ্ছি না, আমি কন্টিনিউ শপিং করতেছি, একটা কাস্টমারের বিহেভিয়ার অনুযায়ী আমি কাজ করতেছি। একটা কাস্টমার কিন্তু হয়তো আমরা একটা দুটো করে বাইরে যাই, কিন্তু অনেক ক্লায়েন্ট আছে যে একটা দুটো না, সে 4-5টা করে ক্লায়েন্ট অ্যাড টু কার্ট করে, করার পর 4-5টারই পারচেস করে। ধরেন এই জিনিসটা আছে, আমি এটা 3টা নিলাম, এই জুতা 3টা নিলাম। এবার ধরেন এদিকে যে ব্রেসলেটটা আছে, ব্রেসলেটটা নিলাম, ধরেন এটাও 3টা নিলাম, এটা 2টা নিলাম। এটা আপনার ইচ্ছা, আপনি কয়টা নিলেন, অ্যাড টু কার্ট করলেন। তো ভ্যালু কত হলো আমার? 400 টাকা, 420 টাকা। ওইটা অ্যাড টু কার্ট করি নাই, আচ্ছা বাদ দেন, সমস্যা নাই, এই ব্যাগটা নিন, 75 টাকা ব্যাগ। ধরেন 5টা ব্যাগ নিলাম, অ্যাড টু কার্ট করলাম, আচ্ছা আমার কাজ শেষ। এবার আমি ভিউ কার্টে ক্লিক করলাম, আমি এখন কার্টে যাব, ঠিক আছে। এই যে আমরা কার্টে আসি, আমরা অনেকগুলো প্রোডাক্ট নিছি না, এই প্রোডাক্টগুলো নিলাম, নেওয়ার পরে আপনার আরেকটা কাস্টমার বিহেভিয়ার আছে এদিকে। কিছু কিছু সময় দেখবেন যে কাস্টমাররা অ্যাড টু কার্ট করছে, অ্যাড টু কার্ট করার পরে এই যে আপনার এদিকে 4টা নিছে না, তারা কি করে, তারা এদিক থেকে মাইনাস করে, মানে কার্ট থেকে মাইনাস করে, বা এদিক থেকে ধরে ডিলিট করে দেয়। আপনি এই ডাটাটাও ট্র্যাক করতে পারেন। এদিকে আমরা যে ডাটাগুলো আমরা দেখছি, এই যে ইভেন্ট ম্যানেজার, আমরা এতক্ষণ যে ডাটাগুলো দেখলাম, এই যে ডাটাগুলো আমরা দেখলাম, এগুলোর আমরা বলি স্ট্যান্ডার্ড ইভেন্ট, এগুলো আমরা কি বলি, স্ট্যান্ডার্ড ইভেন্ট। আর আপনি যদি চান যে আমার এই পেজটা কতক্ষণ স্ক্রল করছে, এই পেজের ভিতরে কত সেকেন্ড ছিল, এই পেজের কোন দিকে সে তাকাইছে, কোন বাটনটার ভিতরে সে বেশি ক্লিক করছে, বা কোন বাটনটার ভিতরে বেশি 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 সে মানে বারবার যতবার ওয়েবসাইটে আসে সে বারবার ওই জায়গাতে ক্লিক করছে, এইসব জাতীয় কাস্টমার বিহেভিয়ার যদি ট্র্যাক করতে চান, তখন আমাদের কি করতে হয়, কাস্টম ইভেন্ট করতে হয়। বুঝতে পারছেন? যখন এই কাস্টম ইভেন্টে আমরা যাই, এই কাস্টম ইভেন্ট করতে গেলে আমাদের ট্যাগ ম্যানেজার ইউজ করতে হয়, মানে অ্যাডভান্স একটু কাজ করতে হয়। আমরা এই সব পিক্সেল হেল্পার এগুলো দিয়ে কাজ করতে পারি না। আমার কথা বুঝতে পারছেন? তখন আমাদের ট্যাগ ম্যানেজার দিয়ে আমাদের কনফিগার করতে হয় এই পিক্সেলটারে। আমরা এখন কনফিগার করছি কি দিয়ে, পিক্সেল ইউর সাইট একটা প্লাগইন দিয়ে। যখন আমার এরকম অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করতে হবে, তখন আবার কি করতে হবে, কনফিগার করতে হবে কি দিয়ে, ট্যাগ ম্যানেজার দিয়ে। বুঝতে পারছি? ধরেন এদিক থেকে আপনার ক্লায়েন্ট ডিলিট করে দিল, এটা কিন্তু আপনি ট্যাগ করতে পারবেন প্লাগইন দিয়ে। কিন্তু আপনি ইনিশিয়ালি কাজ করার জন্য, একটা ছোটখাটো বিজনেস আপনি হ্যান্ডেল করার জন্য এই পারফেক্ট, এটা এই পিক্সেলটা পারফেক্ট। কিন্তু আপনি যখন আরং টাইপ বিজনেস হ্যান্ডেল করবেন, লারিফ টাইপ বিজনেস হ্যান্ডেল করবেন, স্বপ্ন টাইপ বিজনেস হ্যান্ডেল করবেন, তখন দিস ইজ নট পারফেক্ট। বুঝতে পারছি? হয়তো এই প্লাগইন গুলো আগামী 2-3 বছর পরে আরো অ্যাডভান্স হয়ে যাবে, তখন আপনি এগুলো ইউজ করতে পারেন। কিন্তু বর্তমানে ট্যাগ ম্যানেজার ইজ পারফেক্ট। আমার কথা বুঝতে পারছি? তো আমরা ধরেন এদিক থেকে এতগুলো প্রোডাক্ট নিলাম, নেওয়ার পরে কি করলাম, চেক আউট করলাম, কোনো কিছু ডিলিট করলাম না, কারণ যেহেতু এগুলো দেখাইতে পারবো না আপনাদের, এটা ডিলিট করেও লাভ নেই। যেটা দেখাইতে পারবো ওইটাই আমি দেখাই যাচ্ছি। চেক আউট করলাম, চেক আউট করে আমি জাস্ট পারচেজ করে বাইরে যাবো, বাইরে হওয়ার পরে এরপর আপনার কাজ দেখাবো। আমার ইনফরমেশন সব নিয়ে নিছে, প্লেস অর্ডার করলাম, আমার থ্যাংক ইউ পেজে নিবে, আমি থ্যাংক ইউ পেজে চলে আসছি, আমার কাস্টমার জার্নি শেষ, আমি পারচেজ করে ফেলছি, ঠিক আছে। এবার দেখেন ইভেন্ট ম্যানেজারে আসেন, ইভেন্ট ম্যানেজারে আসেন, এখনো সব ফায়ার হয় নাই, থ্যাংক ইউ, পারচেজ এখনো ফায়ার হয়নি। আমার এদিকে মেইন বিষয় হচ্ছে আপনার পারচেজটা দেখান, ঠিক আছে, পারচেজ আর অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে। এবার অ্যাড টু কার্টটা একটু দেখাই। অ্যাড টু কার্টে যদি আপনি ক্লিক করেন, আচ্ছা এদিকে অ্যাড টু কার্টে একটা দেখা গেল, অ্যাড টু কার্ট একটা একটা দেখা যাচ্ছে, অ্যাড টু কার্ট ভিউ কার্ট, ইনিশিয়াল চেকআউট কই, ইনিশিয়াল চেকআউট এখনো ফায়ার হয়নি, আর ইভেন্ট তো এখনো ফায়ার হয়েছে না সব, কাহিনী ভিউ কন্টেন্ট, দেখেন আমি একটা একটা করে ক্লিক করছি, ওই একটা একটা ট্র্যাক করছে, কিন্তু আমি যখন একাধিক ইনফরমেশন ট্র্যাক করছি, এই একাধিক ইনফরমেশন দিয়েছি, তখন কিন্তু এই জিনিসটা আর আসে না এদিকে। কারণ এটা আসে নাই এর মানে এই না যে এই জিনিসটা ধরতে পারেনি, এর মানে এই হচ্ছে যে ডাটা মিস করে গেছে। বুঝতে পারছেন? মানে আমি যখন একাধিকবার প্রোডাক্ট গুলো নিছি, ওই একাধিক জিনিসটা সে আর ট্র্যাক করতে পারে না, এখন আবার এই জিনিসটা করতে হবে আমার।
এই কারণটার কারণেই বড় বড় ওয়েবসাইট গুলো কি করে দুইটা পিক্সেল কানেক্ট করে রেখে দেয়, মানে একটা পিক্সেল যদি মিস হয় আরেকটা পিক্সেল নিয়ে নেবে। আমার কথা বুঝতে পারছেন? পিক্সেলটাকে কঠিন লাগতেছে? পিক্সেল কিন্তু কঠিন না আসলে। হ্যাঁ, আপনার ক্লাসে দেরি করে আছেন, কঠিন তো লাগবেই। এই পিক্সেল যদি কঠিন লাগে, আমি যদি অরিজিনাল পিক্সেল সেটআপ দেখি, আপনারা কবে থাক ডিজিটাল মার্কেটিং করার দরকার নেই বা পিক্সেল সেটআপ করার দরকার নেই, মাথার উপর দিয়ে দিতেছে। বাড়িতে প্র্যাকটিস করবেন, 5-7টা ওয়েবসাইটের ভিতরে ট্র্যাক করবেন, দেখবেন সব মুখস্থ হয়ে যাবে। এই দেখেন ওয়েটিং ফর অ্যাক্টিভিটি, মানে আমার পিক্সেলটা ঠিক করে কাজ করতেছে না। এই প্লাগইন ইউজ করি না কেন? ধরেন আমি তো কাজ করি এসব কাজ নিয়ে, পিক্সেল কনভার্সন এপিআই এইসব নিয়ে কাজ করি না আমরা। আমরা কিন্তু কোনো সময় এই জিনিসটা দেখাই না। মানে মানে ক্লায়েন্টের কথা বলতেছি, ক্লায়েন্টদের কোনো সময় আমরা এই জিনিসটা প্রেফার করি না। কেন প্রেফার করি না? এই যে দেন ওয়েটিং ফর অ্যাক্টিভিটিস, আপনি ট্যাগ ম্যানেজার দিয়ে কনফিগার করতেন, জীবনে এই সাইন দেখাইতো না। কারণ আপনি একটা ক্লিক করছেন ট্যাগ ম্যানেজার রিসিভ করো, আপনি একটা ক্লিক করছেন ট্যাগ ম্যানেজার রিসিভ করো। ট্যাগ ম্যানেজার বানানো হয়েছে এই কাজে, গুগল ট্যাগ ম্যানেজারে বানাইছে এই কারণে যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে যা খেলা হইতেছে ওইটা তুমি ট্র্যাক করো। বুঝতে পারছি? কিন্তু এই যে সাইটটা আছে, এই সাইটটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে কাজটা ইজি করার জন্য। এই যে ট্যাগ ম্যানেজারের ভিতরে এত কমপ্লেক্স জিনিসপত্র আমাদের শিখতে হয়, ব্যাকএন্ডের কোড শিখতে হয়, ডাটা লেয়ার বুঝতে হয়, এত কিছু বোঝার টাইম তো আমাদের মানুষের কাছে নাই, তাই না? তো ওই যে টাইমটা নাই, ওই টাইমটা না থাকার কারণে তারা করছে কি এরকম একটা পিক্সেলের জন্য একটা সাইট বানাইছে বা একটা প্লাগইন বানাইছে, যে প্লাগইনের মাধ্যমে ট্র্যাক করতে পারে। কিন্তু এই ট্র্যাক করতে গেলে এই প্লাগইনগুলো কি করে, আপনার এই প্লাগইনগুলো ঠিক করে ডাটাগুলো ট্র্যাক করতে পারেন। বুঝতে পারছেন? এই কারণে দেখবেন আপনারা যদি পিক্সেল নিয়ে কাজ করেন, এই যে আপনাদেরকে যে কাজটা দেখাইছি না, এই কাজটা করে আপনি যদি মানে ঠিকঠাক করে কথা কইতে পারেন, শুধু এই কাজটা করবেন, কিছু করার দরকার নাই, 5,000 টাকা আপনার পকেটে। বুঝতে পারছেন? সর্বনিম্ন $50 আপনি কাজ করবেন এই রাখবেন। আমার কথা বুঝতে পারছেন? শুধু এই পিক্সেল মানে এই যে প্লাগইন ইউজ করে, কিন্তু বাইরের দেশের ক্লায়েন্টরা কিন্তু এইসব প্লাগইনে বিশ্বাস করেন না। তারা সবসময় কনফিগার করে ট্যাগ ম্যানেজার, তাদের সবসময় প্রেফারেবল হচ্ছে ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার যখন কাজ করতে যাবেন তখন আরো প্রাইস বাড়বে। বুঝতে পারছি? এই কাজটাই আপনি $80, $90, $100 কাজ করতে পারবেন, শুধু এই কাজটা। এই কারণে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখা যাচ্ছে, যদি আপনি মনে করেন অ্যাড নিয়ে কাজ করতে চান, আপনি বাইরের দেশের অ্যাড নিয়ে কাজ করতে চান, তখন কিন্তু আপনার জানতে হবে যে ক্যাটালগ কেমনে বানায়, পিক্সেল সেটআপ কিভাবে করে, এই জিনিসগুলো আপনি জানতে হবে। এখন যদি ক্লায়েন্টের বাজেট না থাকে, ক্লায়েন্টের বাজেট হচ্ছে $50, আপনি কি ওরে ট্যাগ ম্যানেজার দিয়ে কনফিগার করে দিবেন? হ্যাঁ দিতে পারেন, যদি আপনি মনে করেন যে কাস্টমার স্যাটিসফ্যাকশন, ওনারে আমি আরো লং টার্মের কাস্টমার রাখতে চাই, তখন আপনি $50 কাজ করে দিতে পারেন। যদি আপনি এরকম হয় যে আপনি ওনার $400 কাজ করছেন, আপনি $50 ফ্রিতে দিতে আপনার কোনো গায়ে লাগবে না, ঠিক না? ওইরকম যদি হয় আপনি কাজ করেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এই কাজগুলো আমরা করি না, ক্লায়েন্টরা আমরা এইসব সার্ভিস আমরা দিই না। বুঝতে পারছেন? কাজ করবেন, প্রপার ওয়েতে কাজ করবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলেও সমস্যাটা আপনি বাইর করতে পারেন। যেমন এদিকে আমার ওয়েটিং ফর অ্যাকশনের অ্যাক্টিভিটিস এর জন্য পয়সা রয়েছে, আমার ট্যাগ ম্যানেজার কাজ করতেছে বা আমার কোড কাজ করতেছে, এটা আমি বুঝতেছি, আমার পিক্সেলও কাজ করতেছে, কিন্তু আপনাদেরকে তো আমার দেখাইতে হবে, ঠিক না? তো ওই জিনিসটা যদি এরকম হয় যে আমার ক্লায়েন্টের সামনে যায়, সেটা দেখতেছি যে আমার পারচেস ট্র্যাক করে না, তখন তো আবার বিপদে পড়ে যাবো, তখন বিপদে কাজ করো নাই। দেখেন পারচেস কিন্তু হয়নি, আমার আবার পারচেস করতে হবে, এই জিনিসটা আবার ক্লিয়ার করতে হবে। ওয়েবসাইট ইউআরএল, বাহ বাহ, ওয়েবসাইট তো শেষ। ওয়েবসাইট, আমি একাধিক প্রোডাক্ট সিলেক্ট করতেছি না, আমি একটা প্রোডাক্টের কয়েকবার করে দেখাই দিয়েছি আপনাদেরকে। ধরেন কোনটা নেব বলেন, কোনটা পছন্দ হয় আপনাদের? পছন্দ যেহেতু হইতেছে না, 45 টাকা জুতাটাই নিয়ে আমরা, জুতা দাম যদি 45 টাকা হইতো, তা আবার স্নিকার্স। হ্যাঁ, বাংলা টাকায়, আর দোকানটা আমি কিনে নিতাম। ওই যে বড় বড় ইয়ারা দেখেন না, ওয়ালের ভিতরে স্নিকার্স এর একটা ইয়ে করে রাখে, শোকেস করে রাখে, ওই শোকেস করে রেখে দিতাম 45 টাকা দিয়ে কিনে। আচ্ছা, এটা করে নিলাম, 9টা নিচ্ছি, অ্যাড টু কার্ট করে দেখি কাজ করে কিনা, যদি কাজ না করে কিছু করার নেই। দেখেন এবার পিক্সেলই ট্র্যাক করছেন, এবার কিন্তু পিক্সেল ফায়ার করে না, আমি যত কিছুই করি দেখেন এতক্ষণে ফায়ার করছে।
অ্যাড টু কার্ট হয়েছে, পেজ ভিউ হয়েছে, ভিউ কন্টেন্ট হয়েছে। আচ্ছা, হইলেই হয়েছে, না হইলে ঝামেলা করে আবার। 18টা আইটেম হয়ে গেছে অ্যাড টু কার্টে। ডাটা নেয়নি, ডাটা নিচ্ছে, অ্যাড টু কার্ট আইছে, আসছে। এটা ফায়ার হয়েছে, ফায়ার হয়নি। পেজ ভিউ হয়েছে, চেক আউট এখনো ফায়ার হয়নি, চেক আউট। প্রথম দিকে যখন কাজ করবেন তখন একটু স্লো গ্রাউন্ড কাজ করবেন। আমি তো এদিক করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, তো আমি দেখলে বুঝি ট্র্যাক হয়েছে কি হয়েছে না। যখন আপনার কাজ করবেন প্রতিটা পেজ ধরবেন, দেখবেন এটা ট্র্যাক করতেছে কিনা, প্রতিটা কাজ ধরবেন দেখবেন ট্র্যাক হইতেছে কিনা। আস্তে আস্তে করবেন, যখন কাজ করতে 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 অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি নিজে দেখলে বুঝবেন ট্র্যাক হইতেছে কি হইতেছে না। এবার আমি জাস্ট প্লেস অর্ডার করলাম, আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্লেস অর্ডারের ভিতরে ইনিশিয়াল চেকআউট। এবার দেখেন ইনিশিয়াল চেকআউট আসে, এর এবার কি হয়েছিল, ডাটা মিস ম্যাচ হয়েছিল। বুঝতে পারছেন, ডাটা মিস ম্যাচ হয়েছে। দেখেন ইনিশিয়াল চেকআউটে যদি আমি আসি, আমার প্রোডাক্ট কয়টা ছিল, এটা ছিল, দেখেন নাম্বার অফ আইটেম, নাম্বার অফ আইটেম কয়টা, 18টা। আমার ইয়েতে আসেন, এদিকে দেখেন নাম্বার অফ আইটেম কয়টা, 18টা, ডাটা মিলছে। আচ্ছা, এবার পারচেজ হচ্ছে কিনা এটা দেখেন। আমার মেইন কথা হচ্ছে পারচেজ, এই যে পারচেজ হয়ে গেছে, ফাইন, এটাই দরকার ছিল, পারফেক্ট। এবার দেখেন ওয়ার্ডার আইডি, সবসময় খেয়াল রাখবেন। আর ওয়ার্ডার আইডি, একটা ক্লায়েন্টে আমরা ট্র্যাক করি হচ্ছে তার ওয়ার্ডার আইডি দিয়ে। তার যদি আমি রিটার্গেট করতে চাই, সে আমার মানে এরকম কিনা যে সে আমার পটেনশিয়াল কাস্টমার। একটা ক্লায়েন্টের আপনি যদি মনে করেন যে ধরেন আমি ঘরের বাজারে যাই, ঘরের বাজারে গিয়ে ধরেন আমি একদিন মধু কিনছি, একদিন হারিনাট কিনছি, একদিন আমি ধরেন চাকসহ মধু কিনছি। এখন আমার ওয়ার্ডার আইডি ধরে তারা ট্র্যাক করতে পারবে যে আমি কয়বার তার থেকে আমি কিনছি। আমার এই ওয়ার্ডার আইডিটা দিয়ে আমি আমার, সে আমার বুঝতে পারবো যে আমি কয়বার তার থেকে পারচেজ করেছি, আমি তার পটেনশিয়াল কাস্টমার কিনা। বুঝতে পারছেন? তো ওইরকম করে আমাদের এই ওয়ার্ডার আইডি একটু ম্যাচ করি, চলেন। কত আছে, 2813। এদিকের ওয়ার্ডার আইডি কত আছে, 2813। পোস্ট আইডি দরকার নাই, পিক্সেল ইউর সাইট দরকার নাই, চেক আউট, এই যে পেজ টাইটেল, পেজ টাইটেল চেক আউট, এটা পেজ টাইটেল চেক আউট কিনা দেখেন তো, পেজ টাইটেল চেক আউট, এটা ক্লিয়ার। সবকিছু দিকে ট্র্যাক করবে এদিকে। এই যে পুরো প্রসিডিউরটা আপনাদেরকে দেখাইলাম। এদিকে যদি আমি ওই যে প্রথমবার আমি কয়েকটা প্রোডাক্ট নিছিলাম না, ব্যাগ নিছি, ব্রেসলেট নিছি, সবকিছু নিছি না, এদিকে তখন আপনার কি করতে জানেন, এই যে আপনার প্রোডাক্ট আইডি আছে না, কন্টেন্ট, কন্টেন্ট আইডি, এই কন্টেন্ট আইডির ভিতরে এদিকে যাচ্ছে কি 1215 দেখা যাচ্ছে না, এদিকে প্রতিটা কন্টেন্টের আলাদা আলাদা আইডি আছে, আপনার প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা আইডি থাকে। ওই এসকিউএল আইডিটা আপনার বারবার বারবার করে শো করবে, যতগুলো শো নিছেন ততগুলো আপনার শো করবে। এই জিনিসটা একটু আপনার বাসায় যায় একাধিক প্রোডাক্ট সিলেক্ট করে দেখেন, এই জিনিসটা কন্টেন্ট আইডির ভিতরে শো করবে। বুঝতে পারছেন? এই জিনিসটা দেখা যাচ্ছে না, কারণ দেখাইলে আপনারা আরো মাথা গরম গরম হয়ে না, দেখাইতাম। আচ্ছা, এবার দেখেন এদিকে আমরা তো পিক্সেলটা আমরা কাজ করছি, ব্রাউজার সাইড ট্র্যাকিং এর যে বিষয়টা আছে 100% আমার কাজ শেষ। ঠিক আছে, এবার একটু আমরা সেটিংসে আসি। সেটিংসে আসার পরে এদিকে আমাদের একটু মনোযোগ দিয়ে দেখবেন, অনেক সময় আমিও হারাই ফেলি জিনিসটা। এদিকে একটা অপশন আছে, এই অপশনটা অন করতে হয়। যদি আমরা ওই যে পিক্সেল ইউর সাইটে অন করছি, মেটাডাটা যে জায়গাটা আছে, এদিকে দেখেন আপনার লিঙ্কিং, এই যে আপনারা বলতেছিলাম যে আপনার ডাটা সেট, আপনার সিএমএস যদি থাকে এটাই দিয়ে কানেক্ট করতে পারেন, এটাই জায়গা থেকে কানেক্ট করতে পারবেন। আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, আপনার যদি মনে হয় যে অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট এই ইভেন্ট ম্যানেজারের সাথে কানেক্ট করবো, আপনি করতে পারবেন। আপনি যদি চান যে আপনার ডাটা রেস্ট্রিকশন, আপনার ডাটা রেস্ট্রিক্ট করে রাখবেন, আপনার যে কোডগুলো আছে কোড সেট আপটা অফ করে রাখবেন, আপনি অফ করে রাখতে পারেন, এটা আমরা জীবনও করি না। এবার ধরেন আপনি কুকি, আপনার ফার্স্ট পার্টি, এই একটু কুকির বিষয় আছে, আপনি যখন সার্ভার সাইড ট্র্যাকিং করতে যাবেন তখন একটু কুকির বিষয় আছে। কুকি জিনিসটা কি, ধরেন আমি এই যে সাইটে নতুন একটা ট্যাব খুলছি না, আমি আমি যে সি লিখলাম, সি লিখলে আমি আর কিছু লিখি, সি লিখছি শুধু, আমি কি আর কিছু লিখছি, সি লেখাতে ক্যানভা আসছে। সি দিয়ে আমার ল্যাপটপ জানে যে আমার যে ইউজার আছে, মানে ল্যাপটপের ইউজার তো আমি, ল্যাপটপ জানে যে আমার যে ইউজার আছে সে সি যখন ক্লিক করে সে ক্যানভাতে ঢুকে। বুঝতে পারছেন, এই সি লেখছি ক্যানভা আসছে, এটা কুকিতে আমার জমা রয়েছে। আমার যে ইন্টারনাল যে স্টোরেজটা আছে, ওই স্টোরেজে আমার ডাটাগুলো স্টোর করে, যে আমার বিহেভিয়ারটা কেমন এটা স্টোর করছে। এই স্টোরটাই আমার একটা কুকি। বিস্কিট দেখছেন না, এই বিস্কিটের মতো এটা শো করে। আমার এদিকে একটা সাইনও আছে, কুকির সাইন। কোথায় কুকিটা, কই মা, আল্লাহ, কই গেল কুকি, কুকি কুকি কই গেল, উইলবট। আচ্ছা, কুকি ট্র্যাকারটা হয়তো আমি ওই যে উইন্ডোজ দিছি, উইন্ডোজ দেওয়ার পরে এডিআর ইয়ে হয় নাই। এই যে আমার কুকি, আমার যে বিহেভিয়ারটা ট্র্যাক করলো, এই যে কুকিটা ট্র্যাক করলো, এই কুকিটা কি করে ফেসবুকে নিয়ে যায়। আপনি যখন প্রথম কোনো একটা ওয়েবসাইটে ঢুকেন,
মানে জীবনে কোনো সময় ওয়েবসাইটে ঢুকছেন না, আজকে প্রথম ঢুকছেন, তখন আপনার জন্য একটা কুকি ক্রিয়েট করে, এটাকে বলা হয় ফার্স্ট পার্টি কুকি। এই ফার্স্ট পার্টি কুকিটাই আপনার ডিএনএস এর কাছে রিকোয়েস্ট দেয় যে আমার ক্লায়েন্টে এই ওয়েবসাইটে ঢুকতে চায়, ওই ওয়েবসাইটে লোড দেন, মানে ডিএনএস এর বলে লোড দাও, তখন ওই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আপনার কুকির কাছে ডাটাটা পাঠায়, আপনার আইপি অ্যাড্রেসে পাঠায়। বুঝতে পারছি? এই যে কুকি যে আপনার জিনিসটা ট্র্যাক করলো, আপনি এই ওয়েবসাইটে ঢুকলেন, ক্যানভাতে আমি যখন প্রথম যখন ঢুকছিলাম তখন আমার ল্যাপটপে একটা কুকি ক্রিয়েট হয়েছে ক্যানভা রিলেটেড, ক্যানভার ওয়েবসাইট রিলেটেড। এখন আমি যতবারই ক্যানভাতে ক্লিক করি, আমি সি ক্লিক করি, দেখবেন আমার ততবারই আমার কি দেখাবে, ক্যানভা দেখাবে, কারণ কুকিটা বুঝতে পারছে যে সি দিয়ে সে ক্যানভাতে যায়। এস সেম এস আপনি যখন ইভেন্ট ম্যানেজারে আসবেন, তারা আপনার ফার্স্ট পার্টি কুকিটা সবসময় ক্রিয়েট করে। আপনি যখন আমার এই ওয়েবসাইটটা, মানে এই যে পিক্সেলটা আছে, এদিকে যে পিক্সেলটা আছে, এই পিক্সেলটা যে ওয়েবসাইট ট্র্যাক করা আছে, ওই ওয়েবসাইটে নতুন কোনো ক্লায়েন্ট যখন ঢুকবে বা নতুন কোনো ইউজার যখন ঢুকবে বা নতুন কোনো ট্রাফিক যখন ঢুকবে, তখন ওই যে ডিভাইসটা আছে, হইতে পারে মোবাইল, হইতে পারে কম্পিউটার, ওইটার ভিতরে একটা কুকি ক্রিয়েট করবে। আপনারা বুঝতে পারছেন? এই কুকিটা যখন ক্রিয়েট করবে, তখন আমি আপনার ফিউচারের, সরি পাস্টের যত ইনফরমেশন আছে, প্রেজেন্টের যত ইনফরমেশন আছে, ফিউচারে যা করতে চাইছেন আপনি সবই আপনি ট্র্যাক করতে পারবেন। আমার কথা বুঝতে পারছি? উইথ এই দিস টপ কুকি। কিন্তু জিডিপিআর এর রুলস, ইউরোপিয়ান, ইউরোপ, আর সরি ইউরোপিয়ানের যে ইয়াগুলো আছে, দেশগুলো আছে, ইউরোপের যে দেশগুলো আছে, ওদের একটা রুলস আছে, এটা বলে জিডিপিআর রুলস। ঠিক আছে? ওই রুলস অনুযায়ী আপনি ফার্স্ট পার্টি কুকি কালেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু থার্ড পার্টি কুকি যেগুলো আছে এগুলো কোনো সময় কালেক্ট করতে পারবেন না। আর থার্ড পার্টি কুকি কার? থার্ড পার্টি কুকি হচ্ছে আপনার আমার মার্কেটিং, ধরেন আপনারা হচ্ছে সবাই ইউজার, আমার একটা ওয়েবসাইট আছে, কারণ ওয়েবসাইটে ঢুকছেন আপনি, আমার ওয়েবসাইটে আপনারা ঢুকছেন, এখন আমি ফার্স্ট পার্টি কুকিটা আপনার নিতেই হবে, ফার্স্ট পার্টি কুকি আপনি ফালাইতে পারবেন না, কারণ ফার্স্ট পার্টি কুকি যদি আপনি ফালাই যান বা রিজেক্ট করেন, এটা রিজেক্ট করার কোনো সিস্টেম নেই, এটা গুগলে রিজেক্ট করতে দিবেন আপনারে। যদি ফার্স্ট পার্টি কুকিটা আপনি না নেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট লোড হবে না। আর থার্ড পার্টি যে কুকিটা আছে, এই কুকিটা হচ্ছে যে আপনার মার্কেটিং রিলেটেড, আপনার ইনফরমেশন রিলেটেড, এই কুকিটা হচ্ছে ওই কাজে লাগে, কারণ আপনি চাইলে থার্ড পার্টি কুকিটা আপনি ব্লক করে দিতে পারেন। বুঝতে পারছেন? যেমন প্যান্থিয়নের সাইটটাতে যখন আমি ঢুকছি, তখন আপনারা খেয়াল করছেন কিনা আমি খেয়াল করি নাই, আপনারা ওইদিকে আমার একটা ব্যানার অন হয়েছিল, ওই ব্যানারে আমি কুকি অ্যাকসেপ্ট করছিলাম। বা আপনার একটা সাইটের নাম বলেন, আমি একটু দেখাইয়ে দিই আপনাদের, টাইম যেহেতু আছে, যে কোনো একটা সাইটের নাম বলেন, বিদেশি কোনো একটা সাইটের নাম বলেন। অ্যামাজনে আমি তেমন একটা ঢুকি না, একটু দেখি অ্যামাজনের কি অবস্থা, অ্যামাজনে আমার চাই কিনা, অ্যামাজন, ধরেন এই যে ওয়েবসাইটে আমি একটু ঢুকি, আচ্ছা ওর কাছে আমার কুকি অলরেডি ওর কাছে আছে। এটা হতে তো মানে থাকার কথা, এটা তো গুগলেরই সাইট, এটা গুগলের কুকি তো আমার এমনিই আছে। এটা কোন একটা সাইটের নাম বলেন না আপনার, কোনো ফেমাস কোনো সাইটের নাম। আলি, আলিতেও না আমার ইয়ে দেয়া কুকি আছে, আলি এক্সপ্রেস। আপনার কুকিটা আছে কি নাই তার কাছে, সে ডাটা ট্র্যাক করতেছে না, আপনার কুকিটা তার কাছে আছে কি নাই, এই জিনিসটা কেমনে বুঝবেন জানেন? এই যে দেখেন এদিকে একটা অপশন আছে না, এটাতে ক্লিক করেন, দেখেন এদিকে লেখা আছে কুকি এন্ড সাইট ডাটা, কুকি এন্ড সাইট ডাটা ওনারা ম্যানেজ করতেছে, মানে 17টা সাইটে আমি অ্যালাউ করে রাখছি আমার কুকি এন্ড ডাটা। আপনি চাইলে এগুলো সব ডিলিট করে দিতে পারেন, কিন্তু আপনি যদি ডিলিট করে দেন, আপনি পরবর্তী সময় আবার এই সাইটগুলোতে ঢুকে এটা আবার কুকি অ্যালাউ করতে হবে। মানে যারা আমরা সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে কাজ করি বা ইয়েগুলো নিয়ে কাজ করি, আমরা কোনো সময় আমাদের সাইটের কুকি, মানে আমরা যে ব্রাউজারে কাজ করি ওই ব্রাউজারের কুকি কোনো সময় ডিলিট করি না। বুঝতে পারছেন? কারণ কোন সাইটে আমরা কোন কুকিটা অ্যালাউ করে রাখছি আমরা নিজেরাও এত কিছু মনে থাকে না। যেমন এদিকে আমাদের একটা কুকি ট্র্যাক করার একটা অপশন ছিল, মানে পিক্সেল একটা এক্সটেনশন ছিল আমার এই সাইডে উপরে, এই যে উপরের যে জায়গাটা দেখতেছেন এদিকে একটা কুকি ট্র্যাক করার একটা অপশন ছিল, ওইটা উধাও হয়ে গেছে যে উইন্ডোজ যাওয়ার পরে। তো এই জিনিসগুলো আপনার ট্র্যাক করতে পারবেন, এই যে আসছে। ও না, এটা না, এটা হচ্ছে নোটিফিকেশন সাবস্ক্রাইবার টু নিউজ লেটারের জন্য। আর কিছু সাইটের নাম বলেন, একটু দেখাই দিই আপনারা। আচ্ছা চ্যানেলে যাই আমরা একটু, চ্যানেলে আমি কোনো সময় তেমন একটা ঢোকা হয়নি। সাইট লোড নেয় না গেলে, এটা তো মেয়েদের একদম পছন্দের একটা ওয়েবসাইট, যদি আপনারা কিছু নাই এটার ভিতরে।
আপনারা দেখা লাভ নেই এর ভিতরে কিছু নেই কিছু রাখতো আয় হায় চ্যানেলের ওয়েবসাইট যদি এত লোডিং টাইম দেয় কেমনে একটু লোড হইতে যান গেট $3 অফ 15% অফ আরে ভাই লোড অফ ও ওয়েলকাম টু চ্যানেল দরকার নাই আপনারটা আপনি নিয়ে বইতো কালেক্ট অল আচ্ছা করলাম কাটেন 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 আমার যেটা দরকার এটা দেখান এই যে দেখেন এদিকে একটা লেখা আছে না প্রাইভেসি এন্ড কুকি পলিসি প্রাইভেসি এন্ড কুকি পলিসিতে লেখা আছে যে আপনার যে ইনফরমেশন গুলো তারা নিতেছে আগে তারা দেখা লই এই যে কুকি সাইট নিয়ে নিছে এরা অলরেডি এই যে এদিকের যে আপনার ইয়েটা নিতেছে কুকি যে নিতেছে তারা কুকিটা কিভাবে ইউজ করবে আপনার জন্য এই পলিসি এন্ড প্রাইভেসি পলিসির ভিতরে তারা এটা লেখা রাখছে বুঝতে পারছেন অ্যাকাউন্ট খুলবেন সুন্দর করে আপনার যত ডাটা আছে হেরা নিয়ে যাবো এই কারণে তারা এদিকে দিয়ে রাখছে যে আপনি কিভাবে কি করবেন টার্মস এন্ড কন্ডিশন পলিসি কুকি পলিসি কি আছে ওই জিনিসটা পড়ে আপনি এরপরে অ্যাকাউন্ট খুলেন আপনি যদি কুকি অ্যাকসেপ্ট না করেন ভালো কথা কুকি অ্যাকসেপ্ট যদি না করেন আপনি ওয়েবসাইটে কাজ করতে পারবেন রেশিও আপনার ফার্স্ট পার্টি কুকি তো এমনি নিতেছেন যদি আপনি জিডিপিআর এর মানে ইউরোপিয়ানের কোনো ওয়েবসাইটে ঢুকেন ইউরোপের কোনো ওয়েবসাইটে ঢুকেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার ওইদিকে একটা অপশন থাকবে যে মার্কেটিং ডাটা অফ করার অপশন থাকবে আরেকটা হচ্ছে আপনার বিহেভিয়ার ট্র্যাক ডাটা অফ করার অপশন থাকবে আর যদি আপনি চান যে বিহেভিয়ার ট্র্যাক অফ করে দিবেন মার্কেটিং ডাটা অফ করে দিবেন অফ করে অ্যালাউ দিবেন অ্যালাউ করলে শুধু ফার্স্ট পার্টি আপনার ট্র্যাক করবে আপনার কোনো বিহেভিয়ার ডাটা ট্র্যাক করবে না মার্কেটিং ডাটা আপনার ট্র্যাক করবে না বিষয়টা বুঝাতে পারছি বাংলাদেশের মার্কেটে এগুলো চলে না বাংলাদেশের মার্কেটে আপনি ঢুকবেন ঢুকলে সব ডাটা ট্র্যাক করে নিয়ে যাবে কারণ বাংলাদেশে কোনো ধরনের জিডিপিআর এর মতো কোনো রুলস নাই মানে আইসিটি রিলেটেড কোনো এরকম ডাটা ট্র্যাক রিলেটেড কোনো রুলস নাই বুঝতে পারছেন এই কারণে দেখবেন দাঁড়াতে ঢুকলে কোনো ধরনের আপনার কোনো ব্যানার দেয় না যে আপনি অ্যাকসেপ্ট করেন কুকি অ্যাকসেপ্ট করেন কারণ তারা অলরেডি আপনার কুকি অ্যাকসেপ্ট করে নিয়েছে যেটা বুঝতে পারছি যেহেতু ওয়েবসাইটে দেখাতে পারতেছি না সে কারণে আমি দুঃখিত আপনারা কোনো ওয়েবসাইট ঢুকলে দেখবেন যে কুকি অ্যাকসেপ্টের একটা অপশন থাকবো ওই দিয়ে একটু ক্লিক করে দেখেন একটু ওইটারে এক্সপ্লোর করেন তাহলে বুঝতে পারবেন আমি যে কথাগুলো বলছি ওইগুলো বুঝতে পারবেন এবার দেখেন এটা হচ্ছে ফার্স্ট পার্টি কুকি অন আছে এটা অন থাকবে এবার দেখেন অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং জিনিসটা কি এটা আমরা এদিক থেকে অন করে দেয় একটা কিন্তু অন করছি আমরা পিক্সেল ইউর সাইটে ওই যে অ্যাডভান্স ম্যাচিং যে জায়গাটা অন করছি এই জায়গার যে কাজ এই জায়গাটাও সেম কাজ এদিকে আমরা যদি একটু ক্লিন এইদিকে ওপেন করি দেখেন আপনার ইমেল ফোন নাম্বার ফার্স্ট নেম লাস্ট নেম জেন্ডার জিপ কোড কান্ট্রি আপনার ডেট অফ বার্থ এক্সটার্নাল আইডি যা আছে সব ট্র্যাক করবো ফেসবুক আমার কথা বুঝতে পারছেন ওয়েবসাইটে আপনি যা দিবেন সব এই ইভেন্ট ম্যানেজার ট্র্যাক করে নেবে ইভেন্ট ম্যানেজার ট্র্যাক করে কি করবে সেই জিনিসগুলো পরবর্তী সময় অপটিমাইজ করে আপনার অ্যাড দেখাবে বিষয়টা ক্লিয়ার কোনো ডাউট আছে আচ্ছা এপিআই কনভার্সন এপিআই এই যে এতদিন আপনাদের সাথে আমাদের কোর্স শুরু হয়েছে কতবার কইছি না কনভার্সন এপিআই এই হচ্ছে কনভার্সন এপিআই এই কনভার্সন এপিআই দিয়ে আমরা কি করি কনভার্সন এপিআই আমরা যেরকম ব্রাউজার সাইটে এখন ইজিলি ট্র্যাক করতে পারছি কনভার্সন এপিআই ট্র্যাক করতে গেলে আমাদের একটা সার্ভার লাগে বুঝতে পারছেন এই সার্ভারটা কি করে এই যে আমার ব্রাউজারটা সরাসরি আমার ব্রাউজারে ডাটাটা পাঠিয়ে দিয়েছে না এর মাঝখানে আপনারা একটা জিনিস সাক্ষী হয়েছেন যে জিনিসটা আমি খুব কম সাক্ষী হই যে ডাটাটা মিসম্যাচ হয়ে গেছে আপনারা কপাল ভালো যে মিসম্যাচও দেখে ফেলছেন আপনারা এই যে মিসম্যাচ হয়ে গেল এই মিসম্যাচটা যাতে না হয় তখন আমরা কি করি আমাদের একটা ক্লিন রাখি ব্রাউজার সাইডে আমরা ডাটাটা রাখি আরেকটা ডাটা কি করি সেম করে একটা সার্ভারে পাঠিয়ে দিই ব্রাউজার সাইডে যদি ডাটা না আসে এটা সার্ভারে যাইবই বুঝতে পারছেন ওই যে তারা দুইটার ডাটা পিক্সেল যেরকম সেটআপ করে রাখছে আমরা কি করি ব্রাউজার সাইডে ট্র্যাক করে রাখি সার্ভার সাইডে ট্র্যাক করে রাখি ব্রাউজারে যদি ডাটা না আসে সার্ভারে যাবে সার্ভার থেকে এটা আবার ব্রাউজারে ঢুকবে বুঝতে পারছি বিষয়টা এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর কিন্তু আপনি যদি দুইটা পিক্সেল করে রাখেন ওই দিকেও আবার ডাটা মিসম্যাচ হয় কেমনে মিসম্যাচ হয় ধরেন আপনার এক নাম্বার ডাটা পিক্সেল 1 যেটা আছে এটাও ডাটা ট্র্যাক করছে পিক্সেল 2 এটাও সেম ডাটা ট্র্যাক করছে ডাটা তো দুইটা চ্যানেল যাইবো কিন্তু একটা চ্যানেল একটা ইভেন্ট ম্যানেজারে ঢুকবো তখন কি হইতেছে আপনার দুইটা ডাটা এক লগে যাইতেছে আপনি যখন অডিয়েন্স বানাইতেছেন একই অডিয়েন্স ডাবল হইতেছে বুঝতে পারছেন বিষয়টা কিন্তু আপনি যখন সার্ভার সাইড ট্র্যাকিং করবেন তখন কি হয় আপনার চ্যানেল দুইটা কিন্তু ডাটা কিন্তু একটা হয়ে যায় কেমনে একটা হয়ে যায় আমরা ওই একটা অপশন আছে ডিডুপ্লিকেশন মানে ফেসবুক যখনই দেখে যে আমার ফেসবুক ব্রাউজার সাইড থেকে যে ডাটা আসছে সার্ভার সাইড থেকে সেম ডাটাই আসছে একই ডাটা আসছে তখন ওই ডিডুপ্লিকেশন যখন আমরা অন করি তখন একটা ডাটা ধরে দুইটা ডাটা যখন পাই তখন একটা ডাটাতে কনভার্ট করে দেয় বুঝতে পারছি মনে করেন দুইটা চ্যানেল দিয়ে একই ডাটা গেছে কিন্তু ঢুকবো যখন একটা ডাটা হয়ে ঢুকবে দুইটা ডাটা ঢুকবে না
কিন্তু আপনি যখন 2টা পিক্সেল করে রাখবেন, 2টা ডাটা একলা 2 চ্যানেল দিয়ে যাবে, 2টা ডাটাই ঢুকবে। আমার কথা বুঝাইতে পারছি? তো ওই জায়গাতে আমরা কনভার্সন এপিআইটা ইউজ করি। কনভার্সন এপিআইটা আপাতত আপনাদেরকে দেখাইতেছি না, কোনো দরকার নাই এই জিনিসটা। যদি মনে হয় যে আমরা ইন ফিউচারে দরকার আছে তখন এই জিনিসটা আমরা দেখে নেব, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কনভার্সন এপিআইটা আপাতত দেখানোর দরকার নেই। পিক্সেলটা আমরা করছি, পিক্সেলটা দিয়ে আমরা সেলসের যে ক্যাম্পেইনটা আছে ওই ক্যাম্পেইনগুলো কাজ করতে পারবেন, ঠিক আছে? আবার ক্যাটালগও অ্যাড করতে হয়, ক্যাটালগ অ্যাড করা কেমনে করতে হয় ওই জিনিসটাও আপনাদের হয়তো দেখাই দিব, না দেখালেও সমস্যা নেই, পিক্সেল দিয়ে আপনারা কাজ করতে পারবেন আপাতত। এই হচ্ছে মেইন বিষয়। এই জিনিসগুলো অন করে রাখবেন। কনভার্সন এপিআই আপাতত দরকার নাই, পিক্সেল দিয়ে কাজ করেন। পিক্সেলেরও বাংলাদেশের মার্কেটে বহুত কাজ আছে, এগুলো করেও খাইতে পারবেন। যদি মনে করেন মাসে 5টা পিক্সেলের কাজও করেন, 5,000 টাকা করে নিতে পারেন, 25,000 টাকা আরামসে ঢুকাতে পারবেন, কোনো সমস্যা নেই। খুশি হয়ে গেছে টাকার কথা শুনে। এবার বলেন এই পুরো প্রসিডিওরে কোন জায়গাতে সমস্যা আছে? প্রথম জায়গাতে নেটটা ডিস্টার্ব না করলে আরেকটু ভালো করে ক্লাসটা লওয়া যেত, আরো অনেক ধরনের ইনফরমেশন দেওয়া যেত। ভাই ভিডিও রেকর্ড করা আছে, এটা টেকনিক্যাল ক্লাস। টেকনিক্যাল ক্লাস আবার শুরু করবো, আবার শুরু তুমি সব কিছু পারবে, ক্লাসটা দেখে নিয়ে। একটা টাচ দিলে ভালো হইতো, একটা টাচ দিতে ভালো হইলে আবার এই টাচ দিতে সব শুরু তুমি করানো লাগবে। আপনি সরাসরি, আমি বলতেছি আপনি এখন বিজনেস ম্যানেজারে আসবেন, বিজনেস ম্যানেজারে আইসা আপনি আসবেন কই, সেটিংসে। বিজনেস ম্যানেজারে ঢুকবেন, সেটিংসে আসবেন বা দেখা এই দিই ওই আর কত দূর যাবেন। বিজনেস ম্যানেজারে আসলাম, আসার পরে এদিক থেকে অল টুলস যাবেন। বিজনেস ম্যানেজার একটা পার্ট আছে না, অল টুলস, মুখস্থ হয় না এখনো বিজনেস ম্যানেজার, না দেখে করতে হতো বিজনেস ম্যানেজার। অল টুলসে যাবেন, অল টুলসে গেলে ইভেন্ট ম্যানেজার একটা অপশন পাবেন। কই আছে কুমিল্লা আইটির পেজে আসছে, এদিকে আপনি পেয়েছেন কি ইভেন্ট ম্যানেজার, কই এই যে ইভেন্ট ম্যানেজারে যাবেন। আপনি কতটুকু পর্যন্ত আইসা দেখছেন? তাহলে তো আপনি পুরোটাই দেখছেন, আপনি কই আর না দেখলেন, এর আগে তো আমরা আড্ডায় না মারছি। হ্যাঁ লোড নেয় না, আপনার লগে মাইন্ড করছে। আচ্ছা এই ইভেন্ট ম্যানেজারে আসবেন, ইভেন্ট ম্যানেজারে আইসা ডাটা ডাটা সেটে আসবেন, ডাটা সোর্সে আইসা লাভ নাই, সরাসরি চলে যাবেন কোথায়, সেটিংসে। কই যাবেন, এদিকে আবার পিক্সেল বানাইছে কেটা। নেটওয়ার্ক যত বেশি ফাস্ট হবে এইসব কাজ করে তত বেশি মজা। এই যে এই জায়গাটা সেটিংসে আসলাম, এই জায়গার সাথে তো পরিচয় আছে নাকি? মানে এদিকে ডাটা সোর্সের অ্যাক্সেস নাই আমার কাছে, আমার পেজ চেঞ্জ করতে হবে। ট্যাক্স ল্যাবে যাই আমরা, এই জায়গার সাথে আপনার পরিচয় নাই, আপনার চেহারা দেখে মনে হচ্ছে এই জায়গার আপনার পরিচয় আছে। এদিকে থেকে ডাটা সোর্সে আসবেন, পিক্সেল রিলেটেড যত কাজ আছে সব কিছু আমরা কোন জায়গায় করবো, ডাটা সোর্সে, ঠিক আছে? ডাটা সোর্সে চলে আসবেন। কোনো ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে পিক্সেল কোন দিক থেকে সেট করে, সোজা কথা ডাটা সোর্স। কিছু বুঝি না, ডাটা সোর্স। আউটসাইড ডাটা রিলেটেড কোনো ইনফরমেশন রিলেটেড, কোনো ডাটা রিলেটেড, এক্সটার্নাল ইন্টারনাল এক্সটার্নাল ডাটা রিলেটেড যত কিছু আছে সব সোর্স কোন জায়গাতে, ডাটা সোর্স, ঠিক আছে? ইন্টিগ্রেশন রিলেটেড যত কিছু আছে সব কোন জায়গাতে, ইন্টিগ্রেশন। এই যে ইন্টিগ্রেশন, আপনি কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেট করবেন, কোন জায়গায় ইন্টিগ্রেট করবেন, সুন্দর করে চলে আসবেন কানেক্টে, সরি ইন্টিগ্রেশনে আইসা কানেক্টেড অ্যাপ করেন, লিড যদি কানেক্ট করতে চান লিড কানেক্ট করেন। বুঝতে পারছি বিষয়টা? এবার আপনার যে সমস্যাটা, আপনি কই আসবেন, আপনি আসবেন হচ্ছে ডাটা সেটে। ডাটা সেটে এসে সুন্দর করে একটা ডাটা সেট বানায় নেবেন। কিভাবে ডাটা বানাবেন, এদিকে একটা করা আছে, কিছুক্ষণ আগে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতেছিলাম এটা বানাইছি আমরা। আপনি অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করলে নতুন করে আমরা একটা ডাটা সেট বানাইতে পারবো। এই ডাটা সেটের একটা নাম দিবেন, নাম দিলে কাহিনী শেষ। আপনার নাম কি? আর কঠিন একটা নাম, রাফি ভাই। রাফি ভাই পিক্সেল ভাই, হ্যাঁ ঠিক আছে। আপনি নাম দিবেন, নাম দিয়ে জাস্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট হয়ে যাবে। এটা আমি ক্রিয়েট করতেছি না, আমি জাস্ট দেখাইলাম আপনাদের। জাস্ট ক্রিয়েটিভ দেবেন, আপনার ডাটা সেটটি ক্রিয়েট হয়ে যাবে। কারণ কথা আছে, আপনারা হয়তো আমার পিক্সেল টিক্সেল নিয়ে কাজ করবেন, যখন একটু এক্সপার্ট লেভেলে কাজ করেন তখন মেসেজ দিবেন, ভাই পিক্সেল অনেক করে লেছি, ডিলিট করতে পারি না। এটা জীবনে ডিলিট হবে না। পিক্সেল যদি আপনি একবার বানিয়ে ফেলেন, ফেসবুক এটা ডিলিট করতে দেয় না। বুঝতে পারছি? কারণ কোন পিক্সেল থেকে যে কোন ডাটা বিহেভিয়ার ট্র্যাক করতেছে ফেসবুক, এটা আপনিও জানেন না, ফেসবুকও জানেন না।
এই কারণে আপনি যখন একবার পিক্সেল ক্রিয়েট করে ফেলেন, হোক এটা ট্রেনিং পারপাস, হোক এটা প্র্যাকটিস পারপাস, হোক এটা বিজনেস পারপাস, যেই পারপাসই করেন সে কোনো সময় আপনারা ডিলিট করতে দিবেন। এই কারণে আমি পিক্সেল ক্রিয়েট করতেছি না, যেই নাম দিছি এই নাম আরো ক্রিয়েট করা যাবে না। ঠিক আছে, ক্যান্সেল করে দিন। আপনি জাস্ট ক্রিয়েটিভ দিবেন, আপনার এরকম ডাটা সেট পাবেন, এদিক থেকে সুন্দর করে থ্রি ডট টিপ দিবেন, এরকম একটা ইন্টারফেস পাবেন। ঠিক আছে, এদিক থেকে সুন্দর করে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, আপনার একটা নতুন ট্যাব খোলা শুরু করবে, আপনার ইভেন্ট ম্যানেজারে রিডাইরেক্ট করবে। রিডাইরেক্ট করলে আপনি এটা কোড পাবেন, যেটা আমরা বলি ডাটা সেট কোড বা পিক্সেল কোড। ঠিক আছে, আগে বলতাম এটা পিক্সেল কোড, এখন আমরা বলি ডাটা সেট কোড। এই যে কোডটা, এরকম একটা কোড পাবেন, আপনারা যদি সেভ করতাম তাহলে দ্বিতীয়তে আসতো, বুঝছেন? বুঝছেন নি? মানে ওই যে রাফি ভাই পিক্সেল ভাই যেটা দিছিলাম না, ওইটা হচ্ছে দ্বিতীয়তে আসতো। তো দ্বিতীয়তে আসলে জাস্ট এটা সিলেক্ট করতেন, সিলেক্ট করে আপনার যে জায়গাতে বসাবেন ওই জায়গাতে নিয়ে বসাই দিবেন, কাহিনী শেষ। ইজি না? কঠিন না এটা? হ্যাঁ, এতক্ষণে সহজ হয়েছে। ঠিক আছে, এর আগে ঠিক কিছু বুঝছেন না। এই এর কঠিন না কিছু। আপনারা এখন আমি একটু ট্যাগ ম্যানেজারটা দেখাই আমার, তখন তো আরো মাথা ঘুরে যাবে। একটু ট্যাগ ম্যানেজারটা দেখেন, চলেন পিক্সেলের সেটআপ একটু দেখাই, ব্রাউজার সাইডটা একটু দেখাই, সার্ভার সাইডটা একটু দেখাই। সার্ভার সাইডে আসলে কিছু করতে হয় না, সার্ভার সাইডে জাস্ট সার্ভারটারে কনফিগার করতে হয়, আর তেমন কিছু করতে হয় না। করা আছে, ক্লায়েন্টের কিছু কাজ আছে, সমস্যা নেই, দেখতে পারবেন। ধরেন আমরা সিকে ওয়েবে যাই, সিকে ওয়েব আছে মানে ওয়েব ব্রাউজার সাইড, আর সার্ভার লেয়ার আছে সার্ভার সাইড। এবার দেখেন একটু ট্যাগে যাই, এতক্ষণ আমরা কি করছি, ট্যাগ ফায়ার করছিলাম না? এবার আসেন ট্যাগ ফায়ার গুলো দেখি, কেমন ট্যাগ ফায়ার গুলো আমরা ইন্টিগ্রেট করি। এটা বলে তো বলবেন যে ভাই তা কাজ দরকার নেই, দিলাম যদ্দূর করছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু মানে দেখাই না, আপনাদের সাথে একটু মানে ভালো লাগতেছে, আপনার ক্লাস নিয়ে মজা লাগে, এই কারণে আপনারা এই জিনিসটা দেখা যাচ্ছে। আমি সেলস এর জীবনও দেখাই আপনার অন্য ইয়ে হইলে, আপনারা তো ক্লাস করে ভালো লাগতেছে এই কারণে। এই দেখেন আমরা যে ট্র্যাক গুলো করে আসছি, এই ট্র্যাক গুলো এদিকে আসে না, একদম বেসিক ট্র্যাক গুলো, স্ট্যান্ডার্ড ইভেন্ট যেগুলো আমরা বলেছি স্ট্যান্ডার্ড ইভেন্ট। দেখেন পেজ ভিউ অল পেজে হয়, চেকআউট পেজে হবে, ট্রিগার হবে। এই যে ট্যাগ ট্রিগারের বিষয়টা বুঝতে হয়। ট্যাগ ট্রিগার আমি কি বলছি আপনাদেরকে, কোনো কিছু ট্যাগ ট্রিগার জাস্ট ট্যাগ জিনিসটা বলছি, আমি ট্রিগার বলছি কোনো জায়গাতে, ট্রিগার কিন্তু বলি না। কিন্তু আমার যখন ইভেন্ট ট্যাগ ম্যানেজারে কাজ করতে আসবো, তখন আমার এই ট্যাগ কি, ট্রিগার কি, আমার ভেরিয়েবল কি, আমার টেমপ্লেট কি, এই জিনিসগুলো আপনার বুঝতে হবে, ডাটা লেয়ারটা বুঝতে হবে। এই জায়গাটা একটু অ্যাডভান্স জায়গা, এই কারণে আমি আপনারা এই জিনিসটাতে আনতেছি না আপাতত। আপনার আগে জিনিসটা বুঝেন, ডিজিটাল মার্কেটিং জিনিসটাকে, এই জিনিসটা বুঝেন। বুঝার পরে যখন আপনার ভালো লাগবে, যদি ট্র্যাকিং ভালো লাগে, আপনি জায়গাতে আসবেন, একটা অ্যাডভান্স কোর্স করে আপনি এই জিনিসটা কাজ করবেন। এই জিনিসটা বুঝতে গেলে আপনার অনেক কোড টোড বুঝতে হয়। বুঝতে হয় মানে অ্যাডভান্স লেভেল কোড বুঝতে হয় এরকম না, মানে আপনি একটু বুঝেন, এইচটিএমএল বুঝেন, জাভা স্ক্রিপ্ট বুঝেন, তাহলেও ঠিক আছে, এত কঠিনও কিছু না এদিকে। এরকম ভাবে আমরা কনফিগার করি। এবার ট্রিগার, যে কোন জিনিসটাতে ক্লিক করলে আমার এই জিনিসটা ট্যাগটা ফায়ার করবে, এই জিনিসটা আমরা ট্রিগার করি। ট্রিগার জিনিসটা কি, আমার যে বাটনটা আছে ওয়েবসাইটে, যে বাটনটা আছে, ধরেন আমরা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো বাটন থাকে না, এই বাটনগুলোর কোন জায়গাটার ভিতরে ক্লিক করলে কি ফায়ার করবে বা কোন ট্যাগটা ফায়ার করবে, ওই জিনিসটা আমরা এই ট্রিগারের ভিতরে সিলেক্ট করি। যে ট্রিগারটার মানে হচ্ছে কোন জায়গাটার ভিতরে ক্লিক করলে কি ফায়ার করবে। একটা ওপেন করে দেখাই আপনারে, এদিকে যদি আমরা এদিকে ক্লিক করি, দেখেন অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, এই যে লেখা আছে না, দেখতে কি অদ্ভুত লাগতেছে না? অ্যাড এর পরে একটা আন্ডারস্কোর, টু এর পরে একটা আন্ডারস্কোর, কার্টের পরে কার্ট, কার্ট লেখা আছে। এই যে অদ্ভুত লাগতেছে না জিনিসটা দেখতে? আসলে অদ্ভুত লাগার কিছু নাই, ডাটা লেয়ারের ভিতরে এই জিনিসটা এমনিই আছে। আমি যদি এটা নিজের ভাষায় লেখা দিই হবে না, আমি যে জিনিসটা লিখছি ডাটা লেয়ারের ভাষায় লিখছি, বুঝতে পারছেন? এই ডাটা লেয়ারে যখন জিনিসটা দেখবো, আমি যখন ক্লায়েন্ট যখন অ্যাড টু কার্টে ক্লিক করে, তখন এই জিনিসটা ফায়ার করে অ্যাড টু কার্ট, মানে এই যে সিম্বলটা পাইছে, এই সিম্বলটা পাইছে, ট্রিগার করছে, মানে আমার অ্যাড টু কার্ট ফায়ার করছে, ট্যাগটা ফায়ার করছে, বুঝতে পারছেন? এত কিছু বোঝার দরকার নাই, যে দূর বুঝছেন এর দূরে আলহামদুলিল্লাহ থাকেন, এটি ভবিষ্যতে শিখেন, এটি ভবিষ্যতে শিখেন, এগুলো আপাতত বোঝার দরকার নেই। ওভারভিউতে গেলে আপনি কত কি টার্গেট ইয়ে করছেন, ট্র্যাক ট্যাক করছেন, এগুলো ইনফরমেশন পাওয়া যায়। এই হচ্ছে বিষয়। এবার বলেন কোন জায়গাতে কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নাই, কারণ পুরোটাই সমস্যা। 100% আপনার মেইন কাজ হচ্ছে, আপনারা আজকে যাবেন, যাইয়া 5টা সাইটের ভিতরে ট্র্যাক করুন। জিমেল কয়টা আছে? 5টা, 5 দুগুণে 10টা, 10টা সাইটের ভিতরে ট্র্যাক করবেন। এইটার যদি ট্র্যাক করতে না পারেন, এই পিক্সেল ট্র্যাকিং যদি আপনার কাছে কঠিন লাগে, দুনিয়াতে আপনি পিক্সেল ট্র্যাক করতে পারতেন। এটা হচ্ছে পিক্সেল ট্র্যাকের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। জাস্ট ওয়েবসাইটে পিক্সেলের প্লাগইনটা ইনস্টল করবেন, পিক্সেলটা বিজনেস ম্যানেজারে পিক্সেলটা বানাবেন,
মানে ইভেন্ট ম্যানেজার পিক্সেলটা বানাবেন, বানায় নিয়ে কোডটা বসিয়ে দিবেন, সেভ চেঞ্জে ক্লিক করবেন, আপনার অটোমেটিক সব ডাটা ট্র্যাক করবে। আমি যে আপনারা যতক্ষণ দেখাইলাম না, 1 ঘন্টা 2 ঘন্টা লাগে আপনারা দেখাইলাম, এটা কাজ হচ্ছে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের কাজ। বুঝতে পারছেন? এই যে টেকনিক্যাল কাজগুলো যখন আমরা করাইতে যাই, এই টেকনিক্যাল কাজগুলো করাইতে গেলে আমরা গালি শুনি। কেন শুনি জানেন? এই যে 5 মিনিট 10 মিনিটের কাজ আপনি যখন কাজ করতে যাবেন না, দেখবেন যে এটা বলবেন যে আরে 5 মিনিটের কাজ উনি 2 ঘন্টা লাগায় বুঝেছে, কি বুঝেছে আপনি? যে আমি যদি আপনার ধরে জিনিসটা না বুঝাইতাম, আপনি জীবনে ট্র্যাক করতে পারতেন না। বা আপনার যদি বুঝাইতাম যে ট্যাগটা কি টিকেটটা কি এই জিনিসটা যদি না বুঝাই দিতাম, আপনি কাজটা করতে পারবেন না। কিন্তু ওই 5 মিনিটের কাজটা আপনার 2 ঘন্টা বুঝাইতে হবে। বুঝতে পারছেন? এই অ্যাডভান্স লেভেলের কোর্সগুলোতে গেলে দেখবেন যে এটা কিন্তু মোটামুটি আপনার অ্যাডভান্স না, এটা আপনার ইন্টারমিডিয়েট লেভেল। যদি আমি আপনারা ওই যে একদম প্রপারলি আপনার ট্যাগ ম্যানেজার দিয়ে কনফিগার দেখাইতাম, তখন এটা আপনি বলতে পারতেন যে না ঠিক আছে অ্যাডভান্স। কিন্তু আপনারা যে জিনিসটা দেখাইছি এটা ইন্টারমিডিয়েট লেভেল, কিন্তু আপনারা এইটা করেও খাইতে পারবেন। বুঝতে পারছি বিষয়টা? এই হচ্ছে বিষয়। আপনারা বাসায় যা প্র্যাকটিস করবেন, যতগুলো ওয়েবসাইটে পারেন এতগুলো ওয়েবসাইটে কনফিগার করেন। যত বেশি কনফিগার করবেন তত বেশি দেখবেন যে আপনার এই জিনিসটা আয়ত্ত করতে পারতেছেন। আর এটা ইজি ওয়ে প্রসেস। আমি একদম সহজে বলে দিই। প্রথমে আপনি বিজনেস ম্যানেজারে যাবেন, বিজনেস ম্যানেজার থেকে অল টুলসে যাবেন, অল টুলস থেকে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে ডাটা সোর্সে যাবেন, ডাটা সোর্স থেকে ডাটা সেটে যাবেন, ডাটা সেটে গিয়ে পিক্সেল একটা বানাবেন, যে কোনো একটা নাম দিবেন, নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন, আপনার কি হবে, পিক্সেলটা ক্রিয়েট হয়ে যাবে। এবার পিক্সেল ক্রিয়েট হলো, হাতের ডান দিকে দেখবেন 3 ডট অপশন আছে, 3 ডটে ক্লিক করবেন, ওপেন উইথ ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজারে ক্লিক করবেন, অন্য একটা ট্যাব ওপেন হবে, ইভেন্ট ম্যানেজার ওপেন হবে, ওই দিক থেকে ডাটাটা কপি করে নেবেন, ডাটাটা কপি করে আপনার ওয়েবসাইটে যাবেন। এবার ওয়েবসাইটে যাইয়া ওয়েবসাইটটা বানাইতে হবে। এবার ওয়েবসাইটটা আগে বানায় নিন, এই সব কিছু করার আগে ওয়েবসাইটটা আগে বানায় নিন। ওয়েবসাইটটা কেমনে বানাবেন? pantheon.io যাবেন, pantheon.io গিয়ে আপনি নিজের মেল দিয়ে লগ ইন করবেন, মেল দিয়ে লগ ইন করার পরে আপনি কন্টিনিউ গুগল দিয়ে সাইন করলেন, সাইন ইন করার পরে আপনি জাস্ট ক্রিয়েট আ নিউ সাইটে ক্লিক করবেন, আপনার যা যা ইনফরমেশন দিবেন, দেওয়ার পরে আপনার সাইটটা ক্রিয়েট হবে। ওয়ার্ডপ্রেসটা ডিপ্লয় করে দেন, ওয়ার্ডপ্রেসটার অ্যাকাউন্ট সিলেক্ট করেন, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, ওয়ার্ডপ্রেস সিলেক্ট। এরপর ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকেন, যত প্লাগইন আছে ডিলিট করে দেন। এরপরে কি করবেন? স্টার্টার টেমপ্লেট দিবেন, ওয়েবসাইট আপলোড করে দিবেন, শেষ কাহিনী। এবার ওয়েবসাইটে যান, ব্যাকএন্ডে যান, প্লাগইন নেন, পিক্সেল ইউর সাইট কানেক্ট করেন, করার পরে কি করবেন? পিক্সেলের কোডটা এনে বসে দেন, ওয়েবসাইটের কাহিনী শেষ। কতক্ষণের কাজ এটা? ইজি প্রসেস। জাস্ট আমি ওয়েবসাইট নেটওয়ার্কের কারণে এত সময় লাগছে, কিন্তু বেশি সময়ের কাজ না। আচ্ছা তাহলে কি আর আজকে বোঝানোর কিছু আছে? তাহলে আজকে ক্লাস শেষ করি। ধন্যবাদ সবাইকে।